অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। অমন রম আসসালামু আলাইকুম। ইবিয়ান গ্রুপ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রাক্তন ইবিয়ান জুটিদের ঈদ উদযাপন নিয়ে আয়োজিত লাইভ অনুষ্ঠান দুজনেই ইবিয়ানে আজকে উপস্থিত আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে যারা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন, সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। দেখো তো একটু। স্যার দেখা যাচ্ছে স্যার। আমাদের দুজনকে কি একসঙ্গে দেখা যাচ্ছে? স্যার ভাবি একটু আপনার দিকে চেপে আসলে একটু ভালো দেখা যেত, মানে ভাবিকে একটু কেটে যাচ্ছে। চেপে তো আসি আমরা, আর তো চাপতে হলে তো বিপদ। আচ্ছা চেপে তো আসি পুরো। ক্যামেরা এইবার ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, শুরু করো। আর অতিথি কই? স্যার অতিথি যুক্ত হতে পারছে না, একটু সমস্যা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের আমরা যে একাডেমিক কমিটির মিটিং করি লম্বা সময় ধরে করি, আমরা প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে। আমাদের এইভাবে ঢোকা লাগে না, এই স্ট্রিমইয়ার্ড দিয়ে এটা খুব জটিল প্রসেস লাগে আমাদের কাছে। জি স্যার, এটা যেহেতু লাইভ ব্রডকাস্টের কিছু ব্যাপার আছে, এইজন্য আসলে স্ট্রিমইয়ার্ডটা ইউজ করা হয়। আমরা জুম বা ওগুলাতে আসলে এই প্রবলেমটা হয় না। আমি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অর্দিয়া, ইসলামিক ইউনিভার্সিটি আইসিই ডিপার্টমেন্টের 2027 সেশনের স্টুডেন্ট। আর আমার সাথে আছে আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার হাজবেন্ড। আমার পরিচয়টা আমি দিচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল আলম, আমিও আইসিই ডিপার্টমেন্টের স্টুডেন্ট 27 সেশনের। আমরা দুজনেই ক্লাসমেট, 2008 সাল থেকে এখন পর্যন্ত আছি আপনাদের দোয়ায়। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষক জনাব ডক্টর মাহবুব শুভ স্যার। স্যার আইন বিভাগের 1996-97 শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলেন এবং আমরা আইন বিভাগের শিক্ষক হিসেবে স্যারকে পেয়েছি। সাথে আছেন আমাদের সম্মানিত ভাবি জাহান রেজওয়ানা কান্তা। ভাবি ইসলামের ইতিহাসের ডিপার্টমেন্টের 1996-97 শিক্ষাবর্ষের স্টুডেন্ট ছিলেন। আমি স্যারকে অনুরোধ করব স্যারের ঈদ উদযাপন নিয়ে কিছু বলার জন্য, মানে বর্তমান এবং আগের ঈদ উদযাপন। স্যার এবং ভাবি, স্যার আপনারা কি ক্লাসমেট ছিলেন? না ক্লাসমেট না, মানে ইয়ারমেট। আচ্ছা ইয়ারমেট। আচ্ছা আচ্ছা, আমি করি সবাইকে ঈদের শুভেচ্ছা। যারা আজকের আমাদের ইবিয়ান পেজে যারা আমাদেরকে শুনছেন, এই লাইভ প্রোগ্রামে আছেন, সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে যারা অতিথি আছে আমাদের আশরাফুল এবং কি আরদিয়া না অর্দিয়া, আচ্ছা অর্দিয়া, তোমাদের শুভেচ্ছা। সম্ভবত আকাশ এবং মিষ্টি ওরা জয়েন করতে পারছে না, চেষ্টা করছে আর কি। আমার খুব প্রিয় ছাত্রী মিষ্টি এবং আকাশ, দুজনই আমার খুব, তোমাদের দুজনের সাথে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ তো হয়নি, কিন্তু আকাশের সাথে আমার অনেক বেশি কথা হতো আর কি। এবং পুরো প্রক্রিয়াটা মোটামুটি আমি জানতাম আর কি, সবকিছু আমার আগে থেকে আমার নখে দর্পণে ছিল। তো যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা। আর আমি 96-97 ইসলামী বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এর ছাত্র ছিলাম। তার আগে আমি 95-96 শিক্ষাবর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র ছিলাম। পরবর্তীকালে আমি আইনে পড়ার জন্যই আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আর তারপরে তো বাকিটা আছি শিক্ষক হিসাবে। তো তোমাদের সঙ্গে হয়তো কম বেশি তোমরা আমাকে হয়তো নামে চেনো, হয়তো দেখা হয়নি ওভাবে সরাসরি, দেখা হয়নি। স্যার দেখা হয়েছে, আমি আপনার ডিপার্টমেন্টে যখন স্টুডেন্ট ছিলাম আপনার ডিপার্টমেন্টে মাঝে মাঝে যাওয়া হতো। টিটু স্যার এবং ম্যাডাম এনাদের সাথে মাঝে মাঝে হচ্ছে বিভিন্ন কাজে যেতাম। ঠিক আছে ঠিক আছে। আর আমার পাশে আমার স্ত্রী, এখন ও তোমার পরিচয় দাও।
একটু দাও, একটা হেডফোনে খুব সমস্যা হচ্ছে আমার তো, মোবাইলে আমি তো বুঝতে পারছি না। তোমরা কিভাবে কথা বলছো? স্যার একটা হেডফোন দিয়ে কথা বলছি আমরা। ঈদ মোবারক সবাইকে। আপনার নাম বলো। আমিও 96-7 ব্যাচের, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি কালচারের ছাত্রী আর কি। তোমার ঈদ কেমন যায়? তাহলে ঈদের কি মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিনা? জি স্যার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাহলে ঈদের আমি আগে বলি ঈদ কেমন কেটেছে, আমি আগে বলতে থাকি একটু। হ্যাঁ ও হোস্টার। আচ্ছা, ঈদ হচ্ছে কোন সময় ঈদ বলবো? এখনকার ঈদ, ছোটবেলার ঈদ, না বিশ্ববিদ্যালয় লাইফের ঈদ? স্যার শুনতে তো ভালো লাগবে স্যার, মানে এখন আমরা যদি স্যার কিছু সময়ের জন্য ভুলে যাই, মানে আমাদের স্যার এবং ছাত্র সম্পর্কটাকে আমরা যদি একটু ইজি করে নেই, তাহলে আমাদের আড্ডাটা মনে একটু জমবে। ঠিক আছে, না ওটা নিয়ে সমস্যা নেই, আমি ওকে ডান। মানে স্যার আপনি যখন স্যার ভাবিকে প্রথম পছন্দ করলেন আর কি, পছন্দের পরবর্তী সময় থেকে ভাবি যখন আপনাকে প্রথম পজিটিভ একটা সিগন্যাল দিলেন, এবং তারপরের ঈদটা আপনার কিরকম কেটেছিল, এবং বিবাহিত জীবনের প্রথম ঈদটা আপনার কেমন কেটেছিল? আচ্ছা, আমার জীবনে আসাটারও আবার একটা প্রেক্ষাপট তো আছে। তোমার প্রশ্নটা আমি বুঝেছি যে বিয়ে তো করেছে অনেক পরে, তার আগেই তো অলরেডি এসে গিয়েছিল। সেখান থেকে শুরু করব, মানে ক্যাম্পাসের সেখান থেকে শুরু করলে তো একরকম, আর বিয়ের পরের ঈদ হলে আরেক রকম। হ্যাঁ, তো যাই হোক আমি একটু শুরু করি আর কি। আজকের যেহেতু তোমরা বলছো যে আজকের দিনের জন্য আমরা স্টুডেন্ট এবং শিক্ষক এটা আমরা ভুলে যাই, আমিও ভুলে যেতে চাই সেটি। তবে তারপরও কিছু রেস্ট্রিকশন থাকে, এখানে অনেক কথা চলে আসে। এখন শিক্ষক হিসাবে এই কথাগুলো বলতে কিছুটা আমি লজ্জা বোধ করি, তারপরও আমি শুরু করছি আর কি। আসলে আমার আর ওর দেখাটা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে একই সেশন, যেহেতু মোটামুটি দেখা সাক্ষাৎ, ভালো লাগাটা হতে খুব বেশি সময় লাগেনি, 5-6 মাসের মধ্যে সেটা ছিল। তারিখটা মোটামুটি আমরা একটা ছোট্ট সিদ্ধান্তে যখন পৌঁছেছিলাম সেটি ছিল 12 ডিসেম্বর 97। তারপর থেকে মোটামুটি আমরা ফ্রেন্ড হিসাবে একসঙ্গে আছি, এবং ডিসেম্বরের পরেই সেবার জানুয়ারি মাসেই প্রথম রোজা আসলো সম্ভবত, এবং একটা পরিবহন ধর্মঘট চলছিল। পরিবহন ধর্মঘটের মধ্যে ও যশোরে চলে গেল, বাড়িতে মানে ওর বাড়িতে গেল। এই তারপর প্রথম ঈদ কাটালাম, এবং তখন তো আসলে অ্যানালগ সময়, সে সময় তো টেলিফোন মোবাইল ছিল না, কোনো টেলিফোন করার ব্যবস্থা ছিল না। ঈদের শুভেচ্ছা জানানো বা ঈদ যেটুকু এনজয় করে সেটা আসলে চিঠি ছাড়া আমাদের বিকল্প কোনো ওয়ে আমাদের ছিল না। ওই চিঠিতেই যেটুকু ঈদের শুভেচ্ছা তাকে জানিয়েছি, বিনিময়ে শুভেচ্ছা পেয়েছি, এটাই হলো মানে প্রথম শুরুর ঈদ। আর এরপরে আর কি জিজ্ঞেস করবা বলো? স্যার এখানে অনেকেই কমেন্টসে জানতে চাচ্ছে, যেমন আমাদের বাসুদেব দাস প্রত্যয়, উনি লিখেছেন ক্লাসমেট ও ইয়ারমেট, এগুলো দেখতেও বেশ ভালো লাগে, আসলেই ভালো লাগে এগুলা। তারপরে সাদিয়া আফরিন খান আপনাদের জন্য লিখেছেন, স্যার আর ভাবিকে দেখে ভীষণ ভালো লাগছে। নওশিন বর্ণিনী, আচ্ছা, উনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, অতীত বিশ্ববিদ্যালয়ের জীবনের ঈদ কেমন কেটেছিল জানতে চাই স্যার। জানতে চেয়েছিলেন, স্যারও উত্তর দিয়েছেন কিছুটা। এটা কে বলেছে? নওশিন বর্ণিনী সুমা। আচ্ছা সুমা বলছে কি জানতে চেয়েছে বলো, আমি ছোট লেখা পড়তে পারছি না। অতীত বিশ্ববিদ্যালয়ের জীবনের ঈদ কেমন কেটেছিল জানতে চাই স্যার। অতীত বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় লাইফের ঈদ? হ্যাঁ জি স্যার, অতীত বলতে কি পুরনো বিশ্ববিদ্যালয়ের পুরনো ঈদ না বিশ্ববিদ্যালয়ের ঈদ আর কি?
আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ঈদ তো আমাদের বিশ্ববিদ্যালয়ের ঈদ তো ঈদ হয় না, কারণ আমাদের রোজার আগেই ছুটি হয়ে যায়, সবাই যার যার বাড়ি যেয়ে আমরা ঈদ করি। ওইখানে তো বিশ্ববিদ্যালয় এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় হল খোলা থাকে, যে বিশ্ববিদ্যালয় হলে থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয় ঈদের দিন ঈদ কাটানো যায়, কিন্তু আমাদের এখানে তো সেই সুযোগ ছিল না। এটাই। আর অতীত বলতে কি আমার ছোটবেলার ঈদের কথা বলে, যে ছোটবেলায় ঈদ কেমন কেটেছিল এরকমের প্রশ্নটাকে এরকম, মানে না স্যার, বিশ্ববিদ্যালয়ের জীবনের ঈদ কেমন কেটেছিল এটা সম্পর্কে জানতে চেয়েছিল স্যার। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ঈদ মানে প্রত্যেকটা ঈদই আসলে আমাদের ইসলামিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আমরা ইবিয়ান, আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ের ঈদটা হচ্ছে একটা কষ্টের ঈদ, দুঃখের ঈদ। এই জন্য আমি দুঃখের বলি যে কখনোই তার প্রিয় মানুষকে সঙ্গে রেখে কখন ঈদ করা হয়নি, সেই ঈদে যার যার বাড়ি সেই চলে যায়, আমরা তারপরে 1.5 মাস পরে দেখা হয়। ঈদটা আমাদের জন্য বিরহ নিয়ে আসতো, যে ঈদের পরে কবে ঈদ যাবে, ঈদের পরে ছুটি শেষ হবে, তারপর আমাদের দেখা হবে। আসলে এই ঈদটা আসলে বিশ্ববিদ্যালয় লাইফের ঈদটা, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঈদ বা ইবিয়ানদের জন্য ঈদটা, এটা একটা দুঃখের ঈদ, কষ্টের ঈদ, সুখের ঈদ না। মানে প্রিয় মানুষকে রেখে দূরে থাকতে হতো। হ্যাঁ, নেক্সট বলো। বুঝতে পারছি জি স্যার। একই আমার ক্ষেত্রেও যদি বলি, মানে যখন ছুটি হতো, ক্যাম্পাস যখন ছুটি হতো, সেই সময়টা খুব কষ্ট লাগতো যে আসলে কেন ছুটি হচ্ছে, আর অনাকাঙ্ক্ষিত কারণে লং টাইমের জন্য যদি ছুটি হতো, মানে খুবই কষ্ট লাগতো যে ছুটি হওয়ার কি দরকার। আর যদি হল বন্ধ হয়ে যায় তাহলে তো আসলে এটা খুবই কষ্টদায়ক ব্যাপার ছিল। আর আমাদের বাড়ি হচ্ছে দুইজনের 2 ডিস্ট্রিক্টে, ওর হচ্ছে নড়াইল, আমার কুড়িগ্রাম, দুই প্রান্তে। আমি ঝিনাইদহ, আমি শৈলকুপা থানা, আমার বাড়ি একেবারে শেখপাড়া বাজার, বসন্তপুর গ্রাম। আর ওর বাড়ি যশোর বেনাপোল, আমার ভাবির বাড়ি যশোর বেনাপোলে। আমরা বেশ দূর, মোটামুটি 90 কিলোমিটার দূরে আর কি দূরত্বটা। আচ্ছা আচ্ছা স্যার, একটা কোশ্চেন এসেছিল, একটা মন্তব্য করেছেন শাকিল রুহানী সরকার আপনার উদ্দেশ্যে। আমার প্রিয় মাহবুব স্যার, জি আপনার কাছে জানতে চাই, আপনিও কি এখনকার ছেলে মেয়েদের মতো ভাবির হলের গেটে কি গল্প করতেন, বিশেষ করে সন্ধ্যায়? মানে আমি করেছি, আমিও করেছি, এবং অনেক কিছু জানতে চাই। আমি কিছুটা পড়ার চেষ্টা করতেছি। শাকিল রুহানী সরকার জানতে চেয়েছে যে আপনিও কি আমাদের মতো বিশ্ববিদ্যালয়ের হলের গেটে যে গল্প করতেন কিনা, এই তো? আচ্ছা আচ্ছা, তাহলে তো এখন আমাদের সময়ে যেহেতু ভাবির কাছ থেকে শুনতে পারলে খুব ভালো লাগতো। ভাবি একদম চুপ করে আছে। আচ্ছা, না আমি দিচ্ছি, ভাবি শুনতে পাচ্ছেন? আমি তুমি বলো স্যার। আপনি ডান কানে লাগান হেডফোনটা, আর ভাবিকে বাম কানে দেন, তাহলে হচ্ছে কাছাকাছি হবে মনে হয়, অসুবিধা কম হবে। আর ভাবি আপনি হিজাবের ভিতর দিয়ে হেডফোনটা দেন, তাহলে আপনার ওটা পড়ে যাবে না, থাকবে। এই যে এই দিক দিয়ে দেন, এদিক দিয়ে। শুনতে পাচ্ছেন? ও আচ্ছা, এদিক দিয়ে। ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা হচ্ছে না, অসুবিধা হচ্ছে না। তাহলে শাকিল রুহানী সরকারের, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, শাকিল রুহানী সরকার ও আমার খুব, যদিও সে সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমার খুবই কাছের একজন মানুষ। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার খুব কাছের, মানে আমার সঙ্গে অনেক ভালো ইন্টিমেসি সবার। মোটামুটি আমি অনেককেই চিনি বিভিন্ন বিভাগে, আবার অনেকেও আমাকে খুব নামে হয়তো আমাকে চেনে, সবাই তো দেখেনি, তো কোনো না কোনো ভাবে হয়তো আমাকে তারা চেনে আর কি, বুঝি। আমি ফেসবুকে যখন আমি বিভিন্ন বিষয়ে করি তখন বুঝতে পারি। শাকিলের প্রশ্নের উত্তরটা দিচ্ছি, সেটা হলো যে তখন তো হল গেটে যাওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা ছিল না। সেটা হচ্ছে যে ক্লাস টাইমে ক্লাস করব, ক্লাস করে আবার টাইমটা বলা থাকতো যে এই কয়টার সময় আমি আসব। তো তখনকার মানে যোগাযোগটা এরকম ছিল যে আমরা হলের গেটে দাঁড়াবো, যে এবার হলের গেটের মামাকে বলা হবে যে মামা অত নম্বর রুমের অমুককে ডেকে দেন। এবার মামা যে ভিতরে খালাকে বলে, খালা এবার নিচ থেকে চিল্লাইয়ে বলবে যে 301 কান্তা খালা। এখন আর এভাবে হয়তো ডাকে কিনা আমি জানি না, এখন মোবাইলে আগে কথা হয়, কিন্তু আমাদের সময় ওটাই ছিল যে 301 কান্তা খালা।
ওই বাইরে গেস্ট, মানে এই বক্তব্যটি আমার একেবারে কানে দুজনারই বাজে। 301 কান্তা খালা বাইরে গেস্ট, আর আমি বাইরে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি যে খালা রোজই বকে মনে মনে, তো ভাবে যে রোজই গেস্ট আসে, খালার রোজই গেস্ট আসে, ঠিক আছে। তো এইভাবে ডেকে আনা হতো। তবে আমার ক্ষেত্রে পরে একটু সুবিধা হলো, সেটা হলো যে ওই রুমটা পুরাতন ব্লক, এখন সেটা খালেদা জিয়া হলের পুরাতন ব্লকের 301 নম্বর রুম থাকার কারণেই ও আমি গেটে দাঁড়ালেও গ্রিল থেকে দেখতে পেত, 3টা থেকে আমাকে দেখতে পেত। তখন যেহেতু সময়টা বলা থাকতো, আমি জাস্ট এসে ওই গেটে, এখন খালেদা জিয়া হলের পুরাতন গেট, যেটা নতুন গেট না কিন্তু পুরাতন একটা গেট আছে দেখবা, এই পুরাতন গেটের ওই একটা তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছের নিচে এসে দাঁড়ালেই সে আমাকে দেখতে পেত। দেখলে জাস্ট হাত দিতে বললো যে, তারপরে সে রেডি থাকতো টাইমলি এবং নেমে আসতো। আর হলটা হচ্ছে সামনে যাওয়াটা হচ্ছে যে ওটা আমাদের জন্য সবচেয়ে, এখন আমি ওদিকে যাওয়া পড়ে না আমার খুব একটা। তবে এখন মনে হয় যে যারা এখন এরকম জুটি আছে তারা হয়তো খুব বেশি এভাবে কথা বলে না, মোবাইলে কথা হয়ে যায় বা অন্যভাবে কথা হয়ে যায়, ভিডিও কলে কথা হয়ে যায়। কিন্তু আমাদের সময় এটা আমাদের প্রধান আকর্ষণ ছিল। যে তোমার ভাবি কিন্তু মুখ নাড়াচ্ছে, যে এটা হচ্ছে যে আমাদের সময় এটাই যে কখন বিকেল হবে, আমরা ক্যাম্পাস টাইমে ওকে হলে চলে যাই, আমি চলে আসছি আমার জায়গায়, আবার বিকেলে যখন দেখা হবে, এটা একদম খুব মানে আমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় ছিল। এবং বলা যায় যে ঝড় হোক, বৃষ্টি হোক, সাইক্লোন হোক, আমাদের দেখা হতে হবে, আমাদের যেতে হবে। মানে এটা একদম একটা মানে প্রতিদিন একটা রুটিন ছিল, একেবারে কন্টিনিউ একটা রুটিন ছিল আমাদের। এই শাকিল রোহান সরকার, আশা করি তোমার প্রশ্নের উত্তর পেয়েছো। হ্যাঁ, নেক্সট। না জি স্যার, আমরা কিছু অনেকেই কমেন্টস করেছেন। তরিকুজ্জামান লেটু আপনাদেরকে লিখেছেন, শুভ তোমাদের খুবই সুন্দর লাগছে ভাই, ঈদ মোবারক। ভাই আমার বড় ভাই, হ্যাঁ ইমিডিয়েট বড় ভাই আমার। আচ্ছা আচ্ছা, আপনাকে ঈদ মোবারক জানিয়েছেন। ঈদ মোবারক টিটু ভাই। ওয়াহিদ জুবেরি সিজার অবশ্য আমাদেরকে উদ্দেশ্য করে লিখেছেন। সিজার তোমাকেও, তুমিও আমাদের প্রোগ্রাম দেখেছো, এটাও ভালো লাগছে। রূপালী খন্দকার, আমাদের বড় আপু, আমাদের অনেক বড় আপু, রূপালী আপু, অ্যাডভোকেট রূপালী খন্দকার, উনি 90-91 শিক্ষাবর্ষের লয়ের আপু। আপু আমার খুব স্নেহ করে। আপু ঈদ মোবারক, আশা করি ভালো আছেন। জি স্যার। আর স্যার আমাদের সাজ্জাদ হুসাইন সাজু, আমাদের আইউয়ান গ্রুপের একজন, ও লিখেছে আমাদের উভয়ের উদ্দেশ্যে লিখেছে যে আগেকার ঈদের সাথে এখনকার ঈদের পার্থক্য কি, মানে এই প্রশ্নটা স্যার আপনার উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য আর কি। স্যার তো এটার অলরেডি কিছুটা বলেছেন। আমিও আমাদের কিছু অভিজ্ঞতা যদি শেয়ার করি, আগের ঈদগুলো যখন ঈদের ছুটি হোক বা যেটাই হোক না কেন, প্রথমে বলছি আসলে ছুটি আসাটাই একদিকে যেমন খুব আনন্দের ছিল, আবার খুবই দুঃখের ছিল। বাড়িতে বাবা মার সঙ্গে যাচ্ছি, আমার খুব খারাপ লাগতো। যেমন আমি, ও যখন বাড়িতে যাইতো, হল থেকে ভ্যানে করে যাইতো, ওর সঙ্গে যেহেতু ওর ছোট বোনও ছিল, ওর ছোট বোনও ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো আমি সরাসরি যে কথা বলতে পারতাম না। আমি আমাদের ফুটবল মাঠের মাঝখানে বসে থাকতাম, আর ও ভ্যানে করে যখন গেটে যাইতো ওটাই দেখতাম যে ও যাচ্ছে, আমার ভিতরে খুব খারাপ লাগতো। এবারে আবার অনেক সময় হয়েছে, দেখা গেল যে গড়াই গাড়িতে করে যাবে, আমি মানে আগাই দিতে গেছি, তো আগাই দিতে যেয়ে গাড়িতে উঠে গেছি যে একটু গারাগঞ্জে যে নেমে যাবো। এই গারাগঞ্জ থেকে নামতে নামতে ঝিনাইদহ চলে গেছি, মানে এমন হয়েছে যশোর পর্যন্ত চলে গেছি। তারপরও আসলে মনে হচ্ছে আসলে যাই, আর একটু যাই। আচ্ছা, তো যশোর পর্যন্তই যেতে পারছি। সেম আশরাফুল, তোমার মতো একই অবস্থা। আমি তাকে সবসময় ভ্যানে করে নিয়ে বাসে উঠে আমি যশোর পর্যন্ত তাকে যেয়ে, যশোর শহর পর্যন্ত যেয়ে, ওখান থেকে লোকাল গাড়িতে, বেনাপোলের গাড়িতে তাকে আমি উঠিয়ে দিতাম, বা সাতক্ষীরা লাইনে যে গাড়িতে, লোকাল গাড়িতে আমি টার্মিনাল থেকে, যশোর টার্মিনাল থেকে সবসময় তাকে উঠিয়ে দিয়ে আসতাম। আর একটা মজার ব্যাপার আছে, যখন আমার খুব কথা বলতে ইচ্ছে করতো, মানে এটা একটা সবার জন্য শিক্ষণীয় ব্যাপার, তখন তো মোবাইল ফোন ছিল না, টেলিফোন পাওয়া যেত না। তখন সেবা নামে একটা কোম্পানি ছিল সেই সময়ে, টেলিফোন TNT নাম্বার, সেটা আমি যশোরে যে কথা বলতাম, এখান থেকে যশোরে যেতাম, যশোরের সেবার মোবাইল টেলিফোন ছিল। সেই টেলিফোনে ওদের গ্রামের বাজারের উপর ওদের একটা আত্মীয়, তার একটা ওই নাম্বার দিয়ে, সে বিজনেস নাম্বার ছিল। আগে থেকে চিঠিতে বলে রাখতাম যে অমুক দিন অমুক সময় তুমি ওই টেলিফোনের পাশে থাকবা।
আমি যে যশোরে এই ক্যাম্পাস থেকে আমি যশোরে যেয়ে তাকে ওই সময়ে ফোন করলে তখন তার সঙ্গে আমার কথা হয়েছে, এরকম কয়েকবার কথা হয়েছে, 2-3 বার হয়তো কথা হয়েছে, কারণ ওই সময় কোনো কারণে হয়তো বিশ্ববিদ্যালয় লম্বা সময় মানে ইয়ে ছিল, কোনো গন্ডগোলের কারণে বা মার্ডার হয়, পলিটিক্যাল কিছু ক্রাইসিসের কারণে হয়েছে, হ্যাঁ, এই জন্য আর কি এরভাবে আমার কথা বলা হয়েছে। আসলে এগুলো তো বলে শেষ করা যাবে না, আর এই সময় এগুলো এতটা বলা কঠিন আমার জন্য। আমার সেজুতি সাথী কি যেন লিখছে, এটা পড়ে দেখো, আমার ছাত্রী সাথী কি লেখে, যে স্যার ভাবি এবং আপনাকে খুব ভালো লাগছে, অলওয়েজ মাই ফেভারিট কাপল। আচ্ছা, থ্যাংক ইউ সাথী, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা, দোয়া রইল। আমার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমার সব স্টুডেন্টের নাম জানি, সব, এবং প্রত্যেকের কোথায় বাড়ি, কোথায়, এই সাথীর বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, মানে তুমি যার নাম বাড়ি জিজ্ঞেস করে আমি সব বলে দিতে পারি। এটা আমার একটা আল্লাহর একটা রহমত আর কি, যে সবাইকে আমি চিনে রাখি আর কি, সবার হোম ডিস্ট্রিক্ট আমার জানা। হ্যাঁ, তারপরে বর্তমানে যারা আছে অনেকের একটা কৌতূহল থাকে যে আমাদের ক্যাম্পাসে যারা আসলে জুটিয়ে আছে তাদের ক্ষেত্রে যেটা হয়, কোনো বড় ভাই বা কোনো ছেলেদের হলে যদি কেউ রান্না করে ধরেই নেয় যে একটা বাটি চলে যাবে হচ্ছে মহিলা হলে, অথবা মহিলা হলে যদি কেউ একটু ভালো মন্দ রান্না করে ধরেই নেয় যে হচ্ছে এটা হয়তো বা ছেলেদের হলে চলে আসতেছে। এই জিনিসটা একটা, যদিও বা আমার ক্ষেত্রে আমি খুব কম পেয়েছি, আমি খাওয়াইছি বেশি, আমি রান্না করছি বেশি, তাকে খাওয়ানো হয়েছে বেশি, আমার মানে খেতে পারি নাই। খুব ভালো, এখন খেতে পারছি। এই বিষয়টি নিয়ে আমার যেটা কথা সেটা হলো যে নাম্বার 1, আমি কখনোই কোনো কিছুই রান্না করতে পারি না, আমার এই ধরনের কোন রকমের কোনো যোগ্যতা, আমার গুণ নাই। আমার কান্তা আমাকে বলছে যে আমার কোনো গুণ নাই, গুণ নাই মানে হচ্ছে যে আমি এই ধরনের কোনো যোগ্যতা আমার নাই। তো কান্তা মনে হয় মাঝে মধ্যে আমাকে রান্না করে খাওয়াইছে, খুব কম, তাও সেটা অনেকে দেখতাম, হ্যাঁ, ও রান্না করতো, ডাইনিং এ বেশি খেত, আমাকে খুব অল্প স্বল্প ইয়ে করেছে। তুমি কিছু বলতে চাইলে বলতে পারো, যে রান্না করে খাওয়াইছে, বলো। আমরা বাবির কাছ থেকে কিছু শুনতে চাই। হ্যাঁ, শুনো, বলো যে রান্না করে আমি খাওয়াইছি কিনা। বিয়ের আগে শুনতাম যে আমি অনেক কিছু রান্না করতে পারি, মা যখন বাড়িতে থাকে না, নানার মামার বাড়ি যায়, আমি রান্না করে করে বাড়ির সবাইকে খাওয়াই। কিন্তু বিয়ের পরে কোনো দেখলাম না যে সে কোনোদিন ইচ্ছে করে একটু কিচেনে গেল আমাকে হেল্প করার জন্য হোক বা এমনি খাওয়ানোর জন্য হোক, সে কখনো কিন্তু রান্না করতে আদেও পারে কিনা জানি না, কখনো পারে না। অভিযোগ, এটা অভিযোগ। এটা স্যার একটা, আমি রান্না করতে পারি না, আমি 2-1 দিন মা না থাকলে আমার বাড়িতে 2-1 বার রান্না করতে খেয়েছি, 2-1 দিন আমি, কিন্তু পরবর্তীকালে কেন জানি এটার প্রতি আমার আর কোনো আগ্রহ হয়নি, সেটা আমি দেখিনি আর কি। স্যার আমার একটা অভিজ্ঞতা বলি, একবার ওর খুব মেজাজ খারাপ ছিল, সে ব্যাগ ট্যাগ গোছায় হল থেকে বের হয়ে চলে গেছে আর কি, সে মানে চলে যাবে। তো আমি, অনেকে বলতো যে যেসব ছেলে রান্না ভালো করতে পারে, যে এই রান্নার গুণ দিয়ে নাকি হচ্ছে বউ বা প্রেমিকার মন জোগানো সম্ভব, শুনতাম। তো ওই দিন আমি করলাম কি, প্রথমে ওর সঙ্গে দেখা করলাম, দেখা করে কিছুক্ষণ কথা বলে সে না খেয়েই চলে যাচ্ছে। আমি নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে আমাদের। আশরাফুল, দেখো তো নেটওয়ার্কের সমস্যা কি। স্যার কি শুনতে পাচ্ছেন স্যার? একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, শুনতে পাচ্ছি, মাঝখানে তোমার নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। জি স্যার, আমি ওই মোবাইল ডাটা দিয়ে কানেক্টেড কল এসেছিল, এই জন্য স্যার সমস্যা হয়েছিল। তো ওইবারই হচ্ছে আমি দেখেছিলাম যে আসলে রান্নার অনেক গুণ আছে, রান্না ভালো জানতে পারলে একটা সুবিধা আছে, যে মানে তাকে খাওয়াই, তাকে তার মনটা আর কি, তার অভিমানটা আমি ভাঙাইতে পারছিলাম, এবং সে আবার ব্যাগ ট্যাগ নিয়ে হলে চলে গেছিল। এটা আর কি তোমার একটা অনেক বড় গুণ আর কি। না, আমার খুব বড় গুণ না, মানে আসলে স্যার আমরা তো আসলে হলে খাবার খুব একটা ভালো ছিল না, এই জন্য আসলে মাঝে মাঝে রান্না করাই লাগতো আমাদেরকে, এখনো এটা অনেকেই করেন। তারপর স্যার আরেকটা জিনিস, যেমন যারা রিসেন্টলি ইউনিভার্সিটিতে আছে
মানে আমি তাদের কষ্টটা কিছুটা ফিল করতে পারছি। কিরকম ক্যাম্পাস তো স্যার দীর্ঘদিন থেকেই বন্ধ, প্রায় 1.5 বছরের মতো হতে যাচ্ছে ক্যাম্পাস বন্ধ। এই যে ক্যাম্পাস শুরুর আগে যারা আমাদের মতো এরকম নতুন জুটি ছিল, মানে আমাদের মতো নতুন জুটি হয়েছে, এদের কথাটা যদি একটু ভাবি, তারা কতটা বিরহে আছে যে আসলে হল বন্ধ, ক্যাম্পাস বন্ধ, তারপরে তোমার কথাটা আমি বুঝেছি যে তাদের হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এখন একটা সময় এরকম আমরা কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়তাম, আমরা ছাত্র শিবির এবং ছাত্রলীগের একটা বড় ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছিল, সেখানে 3 মার্ডার হয়েছিল। কিন্তু আমরা অনেকটা সময় কিন্তু আমরা এরকম মানে ক্যাম্পাস বন্ধ ছিল, বিশেষ সময় এতটা সময় না, কিন্তু বেশ লম্বা একটা সময়। কিন্তু সেটাকে আমরা কিন্তু কোনো আমাদের কিন্তু যোগাযোগের কোনো মাধ্যম ছিল না। এখন তো অন্তত পক্ষে ভিডিও কলে কথা বলা, দেখা যায় নিজেদেরকে, সবকিছু শেয়ার করা যায়, অন্তত কিছুটা অনেকখানি আমার মনে হয় যে লাঘব হয়ে যায় আর কি সেই বিষয়টি। কিন্তু একটা সময় আমাদের সময় এরকম আসলে আমাদের ছিল না, এবং এটা আমাদের জন্য খুব মানে এটা পেইনফুল ছিল সেই সময়ের সবার জন্য। স্যার একটা আমাদের জন্য একটা জানতে চেয়েছেন একজন, কোনটা বলুন? শারমিন আক্তার, খালেদা জিয়া হলের প্রেমে মেয়েদের কি সফল হয় নাকি বুঝলাম। শাকিল রুহানি সরকার কি লিখছে? হ্যাঁ, তুমি পড়ে বলো দেখি কি আর প্রশ্ন আছে কি বলো। খালেদা জিয়া হলে মেয়েদের প্রেম সফল হয়, দুঃখ একটাই খালেদা জিয়া হল থেকে প্রেম হলো না। আচ্ছা, শারমিন আক্তার, আচ্ছা আচ্ছা খালেদা জিয়া তখন আসলে খালেদা জিয়া হলটাই ছিল একটা ব্লক, আর বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের একটা ব্লকের কাজ রানিং ছিল শেষের দিকে ছিল। হ্যাঁ, পর না ওরা পরে তো এরকম দিল, এখন তো চলে গেল বেশ কিছু আগে। হ্যাঁ, বছর 2-3 মতো তখন ফজিলাতুন্নেসা হলটা ইয়ে হলো আর কি ছিল। আর কি জিজ্ঞাসা, দেখো আর কি প্রশ্ন আছে? স্যার একটা কোশ্চেন ছিল আমাদের উদ্দেশ্যে, আশরাফ ভাই আর অর্দিয়া আপুর ঈদ কেমন কাটলো সেটা জানতে চাই। বলো, তুমি বলো। আসলে এবার ঈদে বাড়ি যেতে পারিনি তো, ঢাকাতেই আছি। প্রথম দিকে একটু মন খারাপ ছিল, ভাবছিলাম যে কেমন না নিরামিষ ঈদ কাটবে। তো যেহেতু রিলেটিভরা সবাই ঢাকাতেই আছে, তা আলহামদুলিল্লাহ ঈদ খুব ভালো কেটেছে। এবং আমার তো মনে হয় যে আমি আমার লাইফে মানে এই ঈদটাতে সব থেকে বেশি ঘোরাঘুরি করে সময় কাটিয়েছি। আমাদের একটা বাচ্চা আছে, আমার বাচ্চাকে আমার মামা শ্বশুরের বাসায় রেখে আমরা দুজনে খুব ঘুরেছি। কালকে সারাদিন ঘুরেছি, আজকে সারাদিন ঘুরেছি। আচ্ছা, ভেরি গুড। আমরাও ঢাকাতে আছি, আমি তো ঢাকাতে পার্মানেন্ট রেসিডেন্ট আমার, তোমরা জানো কিনা। আমি কিন্তু এই মুহূর্তে ঢাকা থেকে বলছি, আগামীকাল সকালে ভোরে আমি আমরা ফ্যামিলি সহ আমরা বের হব কুষ্টিয়ার উদ্দেশ্যে, ঝিনাইদহ যাবো আর কি, আমার বাড়িতে যাব। তারপর যশোরে 1 সপ্তাহের একটা নিয়ত করেছি, আল্লাহ ভরসা এখন যদি ভালোভাবে যেতে পারি আর কি। ঈদের আগে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়ার ডিসিশন নিয়েও পরে আর মানে অবস্থা দেখে আর যাইনি, যে গাড়ি নিয়ে যেতে পারবো কিনা, পার হতে পারবো কিনা এটাই। আমি পল্লবীতে থাকি, এরা এখন আমার ঢাকার পল্লবীতে আমার বাসা, ওখানে আমি আছি এই মুহূর্তে আর কি। তো ঢাকার পার্মানেন্ট বাসিন্দা হয়েছে অনেক আগে থেকেই, ঢাকার পার্মানেন্ট বাসিন্দা আমি একেবারে। আচ্ছা, আর আমাদের ঈদ কাটা হচ্ছে, হ্যাঁ জি স্যার, হ্যাঁ বলেন স্যার। ভালো। আর আমাদের ঈদ কাটা যেভাবে কাটে সেটা হচ্ছে যে এখন 2টো বাচ্চা আছে। আমার ছেলে তো ক্লাস 8-এ পড়ে, মেয়ে ক্লাস 6-এ পড়ে। ওদের নিয়ে আর আমাদের এই বিল্ডিং এ আমরা কয়েক ফ্রেন্ড মিলে ফ্ল্যাট নিয়ে আছে, কয়েকজন ফ্রেন্ড থাকি। মিষ্টিকে দেখা যাচ্ছে একটুখানি, মিষ্টি এসে গেছে। মিষ্টি শুনতে পাচ্ছ? ওয়েলকাম মিষ্টি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? স্যারের খুব পছন্দের ছাত্রী। না শুধু আমার পছন্দের না, প্রশংসা করলেন এতক্ষণ। এই আকাশ কোথায় মিষ্টি? স্যার আমরা হচ্ছে মানে হঠাৎ করে একটু। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক। আকাশ কেমন আছো? এই তো স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আপনারা কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশ, ভালো আছি আলহামদুলিল্লাহ। না মিষ্টির সাথে হচ্ছে, মিষ্টির সাথে রিলেশনটা মানে আমার সঙ্গেও যেরকম খুব ভালো আমার ছাত্রী হিসেবে, আবার তোমার ভাবি কান্তার সাথে মিষ্টির একটা মানে অন্যরকম ভালো রিলেশন আছে। ওরা দুজনের খুবই মহব্বতের সম্পর্ক, খুব ভালো, মানে মিষ্টিকে খুবই পছন্দ করে সে, আমাকে প্রায় বলতে। আলহামদুলিল্লাহ।
থ্যাংক ইউ স্যার। আসলে কি বলবো, এবং এখনো যদি যখন আমরা ক্যাম্পাস রানিং অবস্থায় যখন আমরা যাই, মানে আমি তো সবসময় যাই, প্রতি সপ্তাহে আমি থাকি, কিন্তু কান্তা যখন যাই তখন কিন্তু হলে, সব হলে কিন্তু একবারও যাই, একটা রাউন্ড দেয়। খালেদা জিয়া হল, ফজলুন্নেসা, বিশেষ করে খালেদা জিয়া হলে তার রুমে, আবার ফজলুন্নেসা হলে, আবার শেখ হাসিনা হলেও যাই, এবং মিষ্টিদের সাথে হলেও দেখা হয়েছে, হলে যাই। গেছে, তারপরে বাচ্চারা সবাই, হ্যাঁ হ্যাঁ আমার বাচ্চা গেছে, মেয়েটাও গিয়েছিল, সবাই গিয়েছে। আচ্ছা আচ্ছা। আকাশ এবং মিষ্টি, আপনাদের মোবাইল ফোনটা একটু ল্যান্ডস্কেপ ভিউ দিলে দুইজনকে ভালোভাবে দেখা যেত আর কি। দেখা যাচ্ছে, একটু স্ক্রিনটা বড় হলে ভালো লাগতো। উপরে দেখেন হচ্ছে মেনু আছে, পোর্ট্রেট মোড এন্ড ল্যান্ডস্কেপ মোড। উপরে সেটিংস আছে আর কি, এটা বলে দেখতে পারো। মানে আমরা স্ক্রিনটা যদি হচ্ছে উপর থেকে টেনে নিয়ে আসি, তাহলে হচ্ছে উপরে যে অনেকগুলো অপশন থাকে না, ওইখানে হচ্ছে দেখবেন যে ল্যান্ডস্কেপ মোড আছে একটা। আচ্ছা, ট্রাই করতে করতে এখানে একজন আমাদের উদ্দেশ্যে একটা ইয়া ছিল, যে বন্ধু থেকে কি বললো এটা, বন্ধু থেকে কিভাবে হচ্ছে বউয়ে রূপান্তরিত করা যায়, বিস্তারিত টিপস চাই। আচ্ছা, বন্ধু থেকে আসলে আমরা আসলে 6 জনের একটা গ্রুপ ছিলাম, ওই একমাত্র মেয়ে ছিল আমাদের গ্রুপের। তো আমার ফার্স্ট ইয়ারেই আমরা যখন একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করার সময় আসলে ভালো লেগে গিয়েছিল, কিন্তু আসলে ভালো লাগাটা এক জিনিস, আর যাকে ভালো লাগলেই তো আসলে হবে না, আসলে আমার সঙ্গে তার যাচ্ছে কিনা বা তার সঙ্গে আমি যাচ্ছি কিনা, এটাও তো আসলে একটা যাচাই করার ব্যাপার আছে। তো আমি দীর্ঘদিন তাকে মিশতে তার প্রতি আমার একটা আকর্ষণ তৈরি হয়ে যায়, কিন্তু আমি তাকে কখনো প্রকাশ করিনি। ততদিনে আমরা মানে খুব ভালো বন্ধু হয়ে গেছিলাম। তো ভালো বন্ধু হওয়ার কারণে আমার মাথায় ছিল যে আমি যদি তাকে কিছু বলার কারণে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, মানে এটা আসলে আমার খুব কষ্টদায়ক, এজন্য আমি কখনো কিছু বলতাম না। তো আমার আগে থেকে আসলে ডায়েরি লেখার অভ্যাস ছিল, আমি আমার কথাগুলো ডায়েরিতেই লিখতাম। তো সামহাও একদিন আমি ডায়েরি লিখে আমি একটু ওয়াশরুমে গেছি, এর মাঝখানে আমার 2 জন ফ্রেন্ড আসছে, এসে আমার রুমে বসে কৌতূহলবশত ওরা ডায়েরিটা চেক করতে করতে ওরা আসলে লেখাগুলো পড়ে ফেলে, এবং ওই দিন ওরা প্রথম জানতে পারে, কিন্তু আমাকে কিছু বলে না যে ওরা সবকিছু জেনে গেছে। আমার 2 বন্ধু, জাহাঙ্গীর নাম ছিল। তো এরপরে যেটা ওরা আকার ইঙ্গিতে আমাকে বুঝায় যে আমরা কিছু জানি, কিন্তু আসলে বুঝতাম না, এবং তারাই ওর কাছেও অ্যাপ্রোচটা করার পরে ওকেও কনভিন্স করার চেষ্টা করে। 2 দিক থেকে আমিও চেষ্টা করি, ওরাও একটা ইয়ে করে। তো এই যে বন্ধুদের একটা কন্ট্রিবিউশন ছিল। তো আমার মতো যারা আছে যে জানাইতে পারতেছো না, ডায়েরি লেখা শুরু করে দাও। দেখা গেল যদি এরকম কপাল গুনে এরকম ডায়েরি কোনো ফ্রেন্ডের কাছে পড়তেও পারে, যাদের মাধ্যমে তোমাদের সেই কাঙ্ক্ষিত জন সে জেনে যেতেও পারে আর কি। এই হচ্ছে বন্ধু থেকে মানে গার্লফ্রেন্ড হয়ে গেলে। এখানে আরেকজন কোশ্চেন করছে যে পরিবারকে প্রথম কিভাবে জানানো হয়েছিল আর কি, যে আমরা, স্যারের উদ্দেশ্য এই প্রশ্নটাই ছিল, স্যার আপনি পরিবারকে প্রথম কিভাবে জানিয়েছিলেন আপনাদের রিলেশনের ব্যাপারটা নিয়ে? আচ্ছা, এটা হলো যে পরিবারকে আসলে প্রথম জানানো লাগেনি, আস্তে আস্তে জেনে গেছে বলা যায়, আস্তে আস্তে এমনিতেই আসলে জেনে গেছে। আর আমরা আসলে অনেকটা চিন্তা ভাবনা করেই রিলেশনটাতে আসলে আমরা এগিয়েছিলাম, যে কারণে আমাদেরকে আসলে কোথাও খুব একটা পিছু টান ছিল না আমাদের, যে আমার ফ্যামিলি মানবে না বা তার ফ্যামিলি মানবে না, বা দুটো ফ্যামিলির আমাদের যে সামাজিক স্ট্যাটাস সবকিছু মিলে মনে হয়েছিল যে সব এটা আমার আসলে পসিবল, এটাকে লাস্ট পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আর দ্বিতীয় হলো যে যারা আমার সাময়িক সময়ের যারা আমার সময় যারা বিশ্ববিদ্যালয়ে থেকেছে, যারা পড়াশোনা করেছে বা আমাকে দেখেছে, আমাদেরকে 2 জনকে দেখেছে, তারা আসলে খুব ভালো করে জানে আসলে আমরা খুবই সফল একজন জুটি ছিলাম, সফল জুটি আমরা। এবং সে সময়ের খুব নামকরা জুটি ছিল শুভকান্তা, সবাই চেনে, মানে আমাদের এই 2 জনকে, মানে ওই সময়ের যারা 5-7 বছরের মধ্যে যারা পড়াশোনা করেছে তারা প্রায় সবাই আমাদেরকে চিনতো সে সময় ক্যাম্পাসে।
আর আরেকটি কারণ সে সময় খুব বেশি মেয়ে ভর্তি হতো না, আমাদের পর থেকে আস্তে আস্তে কিছু কিছু মেয়ে আসা শুরু করলো, তখন একটা ইয়ারা দেখা যায় 5 জন 7 জন 8 জন 2 জন এরকম। সায়েন্স ডিপার্টমেন্টে আমরা দেখি সিএসসি তে আমাদের 2 জন বান্ধবী ছিল সে সময়, 2 জন 3 জন এরকম, 4 জন ছিল, এরকম কম থাকতো। আমার লতে আমার মধ্যে 12 জন ছিল, 8 10 11 জন ছিল, 11 জন ছিল, এরকম খুব মেয়ের সংখ্যাটা কম থাকতো, যে কারণে আমাদের ভিতরে যারা এরকম রিলেশনে থাকতো জড়াতো তাদেরকে সবাই মোটামুটি ভাবে সবাই চিনত। এই আর বাড়িতে জানানো হচ্ছে যে আমি তো আমার ফ্যামিলি তো আসলে একেবারে খুবই প্রোগ্রেসিভ মাইন্ডের মানুষ। আমার বাবা তো কলেজের প্রিন্সিপাল ছিলেন, বাংলার তিনি বাংলার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা ছাত্র ছিলেন। আমরা আসলে ফ্যামিলিগত ভাবে আমাদের জন্য কাউকে ভালো লাগা বা পছন্দ করি এগুলো বলতে আমাদের কখনো বাবার কাছে হোক মায়ের কাছে হোক বলতে কখনো আমাদের সমস্যা হতো না। সেটা বলেছে আমি সেভাবে বলা যে একটা মেয়েকে পছন্দ করি, তাহলে পছন্দের কিছুদিন পরে যে তাকে দেখালাম, একটা ছবি নিয়ে যে দেখালাম তাকে যে মাকে, যে মা আমি এটাকে পছন্দ করি। এক প্রথম কথা তুমি পছন্দ করেছো, সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু কান্তার দিকে হয়তো কিছু সমস্যা ছিল, কান্তা সেটা হয়তো কান্তা নিজে মুখে বললেই বলতে পারবে যে কি প্রবলেম ছিল। সে ভাবে যে একসঙ্গে পড়াশোনা করে, যে কবে সব মিলিয়ে আর কি। যখন মাস্টার্স কমপ্লিট করলাম তখন তো তারা বিয়ের জন্য আর কি চেষ্টা করছিল, তখন তো স্বভাবতই একজন এস্টাবলিশড পাত্র ছিল, কিন্তু সেটা তখন স্টুডেন্ট, মানে একই সাথে পাস করে বের হলাম, কোনো জবও করতো না। তারপরে আর অনেক কষ্টে পরিবারকে ম্যানেজ করছি। আচ্ছা, এর মধ্যে কথা হলো যে আমার শাশুড়ি উনি একবার ক্যাম্পাসে আসছিলেন, আমার সঙ্গে তার দেখা হয়েছে, আমার আব্বার সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। তবুও তাদের ওর মামা বা ওদের আত্মীয় স্বজন সবার কাছের মধ্যে একটা ইয়ে ছিল যে আমি কবে এস্টাবলিশড হব, বা এই একটা ইয়ে ছিল। সে সময় ওদের ফ্যামিলি বেশ এডুকেটেড ফ্যামিলি, বাবা হাই স্কুলের হেডমাস্টার, তারপর এলাকাতে বেশ সবাই চেনে জানে, ভাবছিল তার জন্য বেশ ভালো ভালো পাত্র আসে, বেশ পয়সাওয়ালা, আবার হচ্ছে বেশ ভালো চাকরি বাকরি করে। আমি কবে কি করব এখন এটার আশা করে থাকাটা আসলে তখন কিছুটা, মানে ফ্যামিলি জানতো যে তা আমার দুজনের খুব শক্তিশালী, খুব স্ট্রং রিলেশন, তারপরে ফ্যামিলি চিন্তা করতো যে ও বিয়ে ঠিক হলে হয়তো, আগে সব বাবা মার ভিতরে এটা থাকে যে বিয়ে হলে হয়তো একসময় ঠিক হয়ে যাবে। কিন্তু এটা এই জায়গায় কান্তা খুব নাসর ছিল যে সে কোনোভাবে এটাকে মানে ইয়ে করেনি, টলারেট করেনি, এবং সে আমার ব্যাপারে কনফিডেন্ট ছিল যে না একদিন সে অনেক ভালো অবস্থায় আসবে এবং সে ভালো কিছু হবে, এস্টাবলিশড হবে। আসলে আমি এখন সেই দিনগুলোর কথা আমি এখন চিন্তা করি যে আমি আসলে শুধু স্টেবিলিটি হয়নি, আমি আমার মিষ্টি আমার সম্পর্কে সব জানে, আমার ফিনান্সিয়াল অবস্থা সম্পর্কে জানে, আমার আজকের অবস্থান সম্পর্কে জানে, যে আল্লাহ আমাকে শুধু স্টেবিলিটি করেনি, ওভার এস্টাবলিশড করেছেন। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে এটা হয়তো মানে আমি বলি যে আমার অনেক প্রচেষ্টা ছিল, অনেক চেষ্টা ছিল, কিন্তু শুধুমাত্র চেষ্টার ফলেই এতটা এগিয়ে যাওয়া যায় না। যদি একেবারে সরাসরি আমার লাক ফেভার করা বা আল্লাহ পাক আমাকে সরাসরি মানে তার একটা খুব আল্লাহর অনেক আমাকে মহব্বত করে, ভালোবাসে বলেই হয়তো এতটা সম্ভব হয়েছে। জি স্যার, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে অনেক রহমত, এবং আপনার জার্নিটা অনেক ভাবে চিন্তা করে। এটা ছিল প্রত্যেকটি ফ্যামিলির বাবা মা চিন্তা করে যে এরা ইয়ারমেট, এরা কবে এস্টাবলিশ হবে, এরা কি হবে, এটা নিয়ে অনেক সমস্যা হয়। আমার মিষ্টি আকাশ আমার সামনে আছে, এই আকাশ মিষ্টির বিয়ে নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। আমি নিজে এগুলো মিষ্টি আমার সঙ্গে মাঝে মাঝে শেয়ার করেছে, আমি এগুলো বলেছি যে আকাশ একদিন বড় হবে, আকাশ খুব ভালো ছেলে, তুমি দেখো ও বিভিন্ন চাকরিতে টিকছে, এখানে টিকছে। আকাশের সাথে আমার মাঝে মাঝে কথা হয়েছে, ওদেরকে একটু সাহস দিয়েছি, আবার মিষ্টিকে খুব সাহস দিয়েছি। মিষ্টির ফ্যামিলি কিন্তু খুব ভালো অবস্থানে সামাজিক ভাবে, আমি মিষ্টি কিন্তু খুব নাচ করছিল যে না এটা ব্যাপারে ইয়ে হবে না। তো একটা সময় আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করি কি যে এক সময় সবকিছুই হয়ে যায়, কিন্তু যদি প্রিয় মানুষটাকে কাছে না পাওয়া যায়, এই কষ্ট নিয়ে হয়তো সারা জীবন পৃথিবীতে বাঁচতে হবে, থাকতে হবে, সংসার করতে হবে, এটা খুব কষ্টদায়ক হবে।
আর আল্লাহ উপরে আল্লাহ আছেন, যদি সবকিছু আল্লাহর দোয়া থাকেন এবং রিলেশনটা আসলে এটা পবিত্র একটা সম্পর্ক, যদি এটা ঠিক থাকে একদম সবকিছু হবে। আর আমি এয়ারবেটের বিষয়ে যে কথাটা বলে থাকি, মাঝে মাঝে আমি ক্লাসে আমি অনেক আমার স্টুডেন্টদের দেখি, আমি মাঝে মাঝে বলি, আর মিষ্টি বলতে পারবে যে আমি এই একটা ডায়লগ মাঝে মাঝেই বলি যে স্বামী হিসাবে এয়ারবেট কিন্তু বন্ধু কিন্তু সবচেয়ে ভালো। এটা আমি কিন্তু সবসময় বলি, মিষ্টি তোমার মনে আছে মনে হয়, স্বামী হিসাবে কিন্তু বন্ধুরা খারাপ না। কারণ কি যে আমার যেটা ফিলোসফি দৃষ্টিভঙ্গি সেটি হলো যে তোমার একজন বন্ধু যখন একসঙ্গে, যেমন আমার সামনে আশরাফুল এবং দিয়া ওরা আছে, ওরা যে একসঙ্গে এই যে থেকেছে, বন্ধু হিসাবে থেকেছে, মানে মনে বলা যায় যে 6 বছর একসঙ্গে থাকাটা মনে হচ্ছে যে ও কোনটা বললে আশরাফের ভালো লাগে না বা ওর ভালো লাগে না, মানে দুজনের চাওয়া পাওয়া, দুজনের ভালো বন্ধু নিজেদেরকে বোঝা যে কাছ থেকে, এই বোঝাটা কিন্তু খুব ভালো। আবার একই বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখা যায় ইয়ারমেট হয় বা 1 ইয়ার 2 ইয়ার সিনিয়র জুনিয়র হয়, এটা টোটালি তারপরে এরা বন্ধুই, কিন্তু এটা কিন্তু ফ্রেন্ডশিপ। হয়তো স্যার আমরা কিন্তু এখনো অনেক ভালো বন্ধু। হ্যাঁ, আমরা ভালো বন্ধু, মানে বন্ধু আমরা বেশি। আচ্ছা, স্যার আমাদের সম্বোধনটা এখনো, মানে আগে থেকে তুই করে বলতাম, আমাদের সম্বোধনটা আমরা চেঞ্জ করিনি, পারি নাই। আচ্ছা, পারিনি আসলে। তুই থেকে তুমিতে যেতে পারি না, আমরা এখনো তুইতেই আছি। আমরা কখনো তুই করে বলিনি, আমরা প্রথম থেকে তুমিতে ছিলাম, সেই তুমিতেই আছি, তুই করে কখনো এরকম বলা হয়নি। আর যদি আমরা একসাথে পড়েছি, বয়সে আমার চেয়ে একটু ছোট আছে, সে কারণেই হয়তো আরেকটা অনেকে বলে যে ইয়ারমেট বিয়ে করলে বউ সম্মান করে না বা ইয়ে করে না, এরকম কথাবার্তা অনেকেই বলে, কিন্তু আমার ক্ষেত্রে এটা আমার মনে হয়েছে যে না, কথাটি আসলে ঠিক না, এবং আমার মনে হয় সম্মানপত্র অনেক বেশি থাকে, কম থাকে বা সম্মান করে না বা বন্ধু, এটা আমার কাছে আসলে এটা পারসন টু পারসন ভ্যারি করে, মানে সম্মানের জায়গাটা পুরো ভিন্ন। স্যার আমাদের সঙ্গে আকাশ ভাই এবং মিষ্টি আপা আছেন। আকাশ অনেকখানি বলতে পারে, আমরা আসলে আজকে সবাই গেস্ট এবং সবাই হোস্ট। আকাশের সংগ্রামটা অনেক বেশি আমার মনে হয়েছিল, আকাশ একটু শেয়ার করলে খুব ভালো হয়, বা মিষ্টির সংগ্রামটাও অনেক বেশি, এই সংগ্রামটা আজকে আমরা দুজনের কাছ থেকে শুনি। এক্ষেত্রে আমি বলবো স্যারের অবদানটা অনেক বেশি। স্যার আসলে অনেকভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে, সুপরামর্শ দিয়ে, বিভিন্ন ভাবে বিপদে অনেক কঠিন সময়ে স্যারের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি এবং অনেক সহায়তা পেয়েছি। মিষ্টি এই বিষয়গুলো সরাসরি স্যারের সাথেই বলেছে, আমি চাই কথাগুলো মিষ্টি বলুক, কারণ এখানে দেখতেছি স্যারেরা বা ভাইয়ারাই কথা বলতেছে, অনেকে কমেন্টস করতেছে যে মিষ্টি বলো। সবাইকে ঈদ মোবারক। বিষয়টি স্যারের মানে কথা আমি একটু ধরতে চাই যে বন্ধু ভালো স্বামী হওয়ার, আমার মনে হয় যে বিয়ে হলে হয়তো স্বামী হওয়া যায় খুব সহজে, কিন্তু সব স্বামী কিন্তু বন্ধু হতে পারে না, বন্ধু হওয়াটাই বেশি জরুরি। সেই ক্ষেত্রে যদি পূর্ব থেকেই বন্ধুত্ব থেকেই যায় সেটা আরো ভালো, তাহলে বোঝাপড়াটা অনেক ভালো হয়। আমাদের বিষয়টা কি হঠাৎ করে আর কি ক্যাম্পাসে নতুন কেউ আসলে সিনিয়র কারোর সাথে বসার হয়ে যায় কারণ না কারণ, তো ওইভাবেই আর কি আকাশের সাথে আমার পরিচয় কথাবার্তা কিভাবে যে কখন বন্ধু হলাম বা কখন যে ভালো লাগা শুরু হলো এটা আসলে বুঝে ওঠার আগেই অনেক কিছু মনে হচ্ছে যে না আমরা হয়তো পথ চলতে পারি একসাথে, দুজনের মেন্টালিটি তারপর পছন্দ সবকিছু আর কি ম্যাচ করে। এটার পর আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু যে সমস্যা আর কি সবারই কিছু না কিছু থাকে, যেমন ফ্যামিলি মানবে না। আর আমি ছিলাম হচ্ছে বাসার সব থেকে ছোট, ভাই আমি সবার ছোট। আমি সবসময় বলি যে আমার যে ছোট ভাই তারও আমি 14 বছরের ছোট, তাদেরকে এটা কিভাবে মানে এটা কিভাবে বলবো, আবার তারা এটা কিভাবে নিবে মানা তো আরো পরে। তারপর যে আসলে আমরা কি হাল ছাড়ি যে থাক, আমরা মিলিয়ে দেখলাম যে হচ্ছে না, থাক বিষয়টা আসলে আমরা কখনো হাল ছাড়ি। আমরা স্যার আমাদের বুঝাইছে সম্ভব যদি এক অন্যের পাশে থাকা যায়, সাপোর্ট পাওয়া যায়, অবশ্যই ইয়ারমেট বলেন, আমার মনে হয় জুনিয়র বলেন সিনিয়র বলেন সবার সাথে পরিণয়টা সম্ভব। তো সেক্ষেত্রে এক পর্যায়ে দুইজন পথ চলতে চলতে বাসার
মানুষ জেনে গেছে আর কি, হয়ে যায়। প্রথমে আম্মু জানে, আম্মু আস্তে আস্তে জানায়। তো এই জানানোর পরে সবারই ছেলে কি করে, ছেলে কি করে, ফ্যামিলির কি অবস্থা, বাসা কোথায়, এত দূরে। আমার বাসা নাটোর, আত্মীয় বাসা মাদারীপুর, শিবচর। এত দূরে একটা মেয়েকে কিভাবে বিয়ে দিবে, তারপর ছেলে কবে চাকরি পাবে, চাকরিটা কবে হবে, আর আমরা কবে, এই সবকিছু মিলাই আর কি পথটা অবশ্যই অনেক কঠিনই ছিল। হাল ছাড়িনি, এবং আকাশ আমাকে এতটা সাপোর্ট করছে যে আসলে আমি মনে করি যে ওর সাপোর্টের জন্যই আমি মনোবল পেয়েছি, এবং সামনে আমার পথ চলাটা বেশি কঠিন হয়। ও আমাকে যেভাবে সাপোর্ট করছে, মানে এক পর্যায়ে এমন হয়েছে যে ওর ফ্যামিলি প্রেশারটা ও নিচ্ছে, আবার আমার থেকেও প্রেশারটাও নিচ্ছে, কিন্তু কখনো বিরক্ত হয়নি বা হাল ছাড়ার প্রশ্নই আসেনি ওদের মধ্যে। এক পর্যায়ে বাসার মানুষ আর কি বুঝতে পারে যে না, এদের আসলে না বললে বা এদেরকে বুঝায় আর কোনো লাভ নাই। আমি বাসায় বলে দিছি যে তোমরা বিয়ে কবে দিবা এটা তোমাদের ব্যাপার না, চাকরি পাক, আমরা জব চলতেই থাক, ততদিন না হয় হোক। এক পর্যায়ে আসলে আব্বু একটু বেশি টেস্ট, মানে ভাবছে যে না, আমি আসলে হচ্ছে না। আর আমি তো বাসা ছোট, কেউ যে আমাকে প্রেসার দিবে, রাগারাগি করবে আমার সাথে, এমন কেউ কিছু করতেছে না। বাট মানে সাইলেন্টলি সবকিছু আর কি মেনে নিতে বাধ্য হচ্ছে, মানে না বলতে পারতেছে না, আবার হ্যাঁও বলেন, মানে সবকিছু মিউট। আর আমি সবার ছোট, আমি এত বড় একটা সিদ্ধান্ত যে নিতে পারবো তার আমার কোনো রকম ভরসাই করতে পারবো না, কেমনে। এক পর্যায়ে আর কি মানে আকাশও বলবো যে ওর সাপোর্ট দিয়ে, ওর মানে ভালোবাসা দিয়ে সবকিছু সবার বিশ্বাসটা অর্জন করছে, আমার বাসা, আমার, এবং ওভারঅল। করোনার মধ্যে আমাদের বিয়ে হয়েছে গত বছর, করোনার মধ্যে 3 আগস্ট। তো করোনার মধ্যে একটা সবার মধ্যে প্রবণতা হচ্ছে কি, প্যারেন্টস এর মধ্যে, যে আমার মেয়ে আছে, কি হবে, বিয়ে দেওয়াটা জরুরি। আমার মনে হয় করোনার ঠেলাতে আমার বিয়েটা হয়েছে বেশি। মানে বাসা সবাই ভাবতেছে দিয়ে দি দিয়ে দি, আমার আব্বু ভাবতেছে আমি বয়স কি হবে আমার, দিয়ে দি, আচ্ছা ঠিক আছে, মানে এই করোনার খেলাই সবাই আর কি ঠিক আছে বলতেছে। আমরা ভাবছি যাক, এভাবে যেহেতু মানতেছে মানে অনুষ্ঠান দরকার নাই, খুবই মধ্যে হয়। এবং আলহামদুলিল্লাহ, মানুষ অনেকে বলে যে বিয়ের আগের মানুষ আর পরের মানুষের নাকি অনেক তফাৎ, কিন্তু আমি কখনো তফাৎ বুঝি নাই এখনো পর্যন্ত। এবং আমি কিছু কিছু জায়গায় ওর করে অবাক হই যে ও কি করে আমার অত্যাচারগুলো সহ্য করে। যেমন আমি খুব আলসা, মানে একটা ওয়াইফের যে খুব স্বামীকে যত্ন করা বা খুবই বেশি প্রোটেক্ট করা, সব দিক থেকে আমি আসলে বুঝি না, পারি না। এমন হয় আমার ফ্রিজে ডিম পচে যাচ্ছে, আমার ফ্রিজে তরকারি পচে যাচ্ছে, আমি নিজেও জানি না। খালা বলে যে ফ্রিজে খালা এটা পচছে, ও বলে যে ফ্রিজে এটা পচছে। খুব খারাপ এটা। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং শুরু তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। নতুন তো। তোমাদের কি এটা প্রথম ঈদ নাকি বিয়ের পর? জি জি, এটা আমাদের প্রথম ঈদ। এবং ঈদটা কেমন কাটলো, মানে বিয়ের পর প্রথম ঈদটা কেমন কাটলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। শ্বশুর বাড়িতে আর কি অর্ধেক ঈদ কাটিয়ে তারপর নাটোর উদ্দেশ্যে রওনা হই, হওয়ার পর বাসায় আসছি। এসে আমিও কিন্তু এখন বাইরে বের হয়েছি একটা আত্মীয়র বাসায় আসার জন্য, এখান থেকে বের হয়ে গেছি। এখন দেখতেছি আমার টাইম হয়ে গেছে, এদিকে আমাদের এদিকে এয়ারটেল, রবি কোনো নেট নাই। পরে খোঁজ নিচ্ছি যে আশেপাশে কোন আত্মীয়র বাসায় ওয়াইফাই আছে, সেই আরেকজনের বাসায় এসে আমরা তোমরা অনেক কষ্ট করেছো, খুবই ভালো লাগছে। তোমরা অনেক কষ্ট করেছো, এজন্য খারাপ লাগছে, কিন্তু তোমরা এত কষ্ট করে মানে আমাদের সাথে মিট করেছো বা এখানে যুক্ত হয়েছো, এজন্য খুব ভালো লাগছে। মানে ওই যে বলে না, সদিচ্ছাটাই বড়, ইচ্ছা থাকলে উপায়। আপু আমরা হচ্ছে আমাদের প্রথম ঈদের অর্ধেকটা জার্নিতে কেটে গেছে, মাদারীপুর থেকে নাটোর পর্যন্ত আসতে আসতে পুরাটা সময় রাস্তায়। ও মাদারীপুর থেকে নাটোর তো অনেক দূরে, অনেক দূর। তার মধ্যে রাস্তাঘাটের শিবচর মানে হচ্ছে যে ঘাট পার হলে হলে শিবচর, আর ওই বাবা শিবচর থেকে অনেক। আচ্ছা, একজন কমেন্ট করেছিল যে আশরাফ ভাইয়া অর্ধেক থেকে দূরে থেকে আপু কাশতেছে। আসলে আমি কিন্তু কোভিড পজিটিভ ছিলাম এবং নেগেটিভ হয়েছে, এটা 1 মাসও হয়নি। আমি গত মাসের 18 তারিখে নেগেটিভ হয়েছি। এখন সমস্যা মনে হয় কিছুদিনের জন্য নাই। ও একসঙ্গে ছিলাম, আল্লাহর রহমতে তাতেও কোনো সমস্যা নেই, ওর হয়েছে আমার হয়নি, আমরা জয় করতে পারছি কোভিড। আসলে এই সময় যে দুজন একসাথে ছিলেন এটাও কিন্তু অনেক বড়। আমরা এই সময় মা বা সন্তানকে ছেড়ে যাচ্ছে, সন্তান মাকে ছেড়ে যাচ্ছে,
এই পর্যায়ে যে আমরা একে অন্যের সাথে থাকতে পারতেছি, অনেক বড় একটা ভালোবাসার। তোমাদের ছোটবেলার ঈদ, আশরাফুল বলো, তোমাদের ছোটবেলার ঈদ সম্পর্কে বলো, কেমন কাটতো ছোটবেলার ঈদ? স্যার ছোটবেলার ঈদ, আমার ছোটবেলার ঈদ স্যার, ছোটবেলার ঈদ তো স্যার ওই বাচ্চাদের মানে আমার ছোট যারা ছিল আমার সমবয়সী ছিল তাদের সঙ্গে আনন্দ করতাম। আসলে ছোটবেলার ঈদটা পুরোটাই ভিন্ন। এখন বর্তমানে এসে শুধু ওই ছোটবেলার ঈদটাকেই মিস করি, কারণ ওই মজাটা এখন এত কিছু থাকার পরেও ওই মজাটা আসলে পাই না। ছোটতে যে খুবই অল্প একটা জিনিস নিয়ে অনেক সন্তুষ্ট থাকতাম, এখন ওটা হয় না। আর এখন তো আমরা আছি, আমার বেবিও আছে, বাচ্চাকে নিয়ে সময় কেটে যায়, তারপরে ওকে নিয়ে ঘুরতে বের হই, নিজেদের মতোই করে কাটাই। আমি অবশ্য আমাদের বাসায় খুব বেশি ঈদের দিন মেহমান প্রোগ্রাম রাখি না, ঈদের পরে থাকে, যাতে ঈদের দিনটা আমরা নিজেদের মতো করে কাটাতে পারি। আর এবার যেতে পারিনি বাড়িতে, নর্মালি বাবা মার সঙ্গেই সবসময় ঈদ করি। এই তো স্যার কেটে যাচ্ছে আর কি, আল্লাহর রহমতে ভালো কেটে যাচ্ছে। স্যার আমরা চেষ্টা করি যে বাড়িতে মুরব্বী সদস্য যারা আছেন, বিশেষ করে মানে মহিলা সদস্য, ওনারা তো আসলে কখনো ঈদের আনন্দটা বুঝতে পারেনি। তো এখন তো যুগ চেঞ্জ হয়েছে, হয়তো ওনারা চেঞ্জ হওয়ার সুযোগটা পাননি। আমরা যখন বাড়িতে ঈদ করতে যাই, আমরা যেমন আগের দিন সব রান্না বান্না করে রাখি এবং ঈদের দিন চেষ্টা করি ওনাদেরকে নিয়ে একটু বের হওয়ার বা তাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো অন্যদেরকে আনন্দ দিতে পারলে আসলে ভালো লাগে, খুব ভালোই কাটে আলহামদুলিল্লাহ। আমার ছোটবেলার আরেকটা জিনিস একটা অভ্যাস কি, ছোটবেলার ঈদের কোনো বিশেষ স্মৃতি এরকম কারণ? হ্যাঁ আশরাফুল বলো, বিশেষ স্মৃতি বলো, ছোটবেলার ঈদের কোনো মজার স্মৃতি আছে কিনা, যেটা তুমি মনে হলে হাসি লাগে বা কষ্ট লাগে, এরকম কোনো স্মৃতি আছে কিনা, স্পেশাল কোনো তোমার কোনো? স্যার এরকম আসলে এরকম কোন স্মৃতি কষ্টের স্মৃতি নাই, আসলে মনে পড়ছে না আসলে। কষ্টগুলো আমি খুব দ্রুত ভুলে যাই স্যার। আমার একটা ইয়ে হচ্ছে, কোনো কষ্ট পেলে ওটা আমার মনে থাকে না বেশি দিন, সেটা যে কোনো আকাশের কোনো বিশেষ স্মৃতি, ঈদের ছোটবেলার ঈদের কোনো বিশেষ স্মৃতি? ওই দিকটাতে যেটা হতো, আমরা বম ফুটাই, ঈদের সময় বম ফুটাই। তো আমি মানে বম খুব একটা ফুটাইতে পারতাম না, ভয় পাইতাম। তো একদিন খুব ভয়ে, বাজি, যেটা বাজি বলে, বোমা মানে বাজি আর কি। হ্যাঁ বাজি। হ্যাঁ, তো খুব ভয় নিয়ে ওটা ফুটাতে গেলাম, যে দেখি আজকে আমি ট্রাই করব, ফুটাবই। তো ওই প্রথম দিন মানে ওই বাজিটা ফুটাতে গিয়ে ওটা আমার হাতের মধ্যে ফুটে, হ্যাঁ মানে ওটা খুব একটা ইয়া হয়নি, হাতে প্রচন্ড ব্যথা পাইছিলাম, খুব তেমন কোনো ক্ষতি হয়নি। মানে এই যে একটা ঈদের স্মৃতি, এটা এখনো পর্যন্ত সবাই বলে যে হচ্ছে ঈদের দিন এরকম একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে। তখন আমি ক্লাস 6 বা 5 পড়ি মনে হয়, 2000 সালের দিকে, 2001 এরকম সময়টাতে। আবার এই বছরটা দেখলাম যে একটু বোম বা ওই বাজি টাজি এগুলা বেশ তার দিকে ফুটতেছে। কিছুদিন বন্ধ ছিল বিগত বছরগুলা, বেশ এই বছরটা। আমার এই মুহূর্তে বুঝতে পেরেছি, আমার ছোটবেলার একটা ঈদের স্মৃতি মনে পড়ছে। একবার ঈদে নতুন পোশাক কেনা হলো, পড়তে যেয়ে দেখি তখন তো আর আমরা যেতাম না খুব একটা কিনতে, আব্বা কুষ্টিয়া যে কিনে এনে দিত। পরে দেখিস যে অনেক বড় গায়ে, যাই হোক গায়ের সাইজে অনেক বড় হয়েছে, তো সেটা পরেই ওইবারের মতো অন্তত মোটামুটি ঈদ করে ফেললাম। সেই বড় জামাটা নিয়ে ওইবারের মতো ঈদটা শেষ করলাম। তো এটা ওই জামা পরে যখন আমি আয়নার সামনে দাঁড়ালাম, তখন আমাকে দেখতে কেমন লেগেছিল সেই দৃশ্যটি আমার এখনো মনে ভাসে। এটা একটা মজার ব্যাপার। আর একটা হচ্ছে যে ওই জামাটি যখন উঠিয়ে রাখা হলো পরবর্তী ঈদে পরার জন্য, তখন ওই ড্রেসটা যখন যেদিন বের করে দিল, সেদিন পড়তে যেয়ে দেখি যে অনেক ছোট। আমি জানতাম যে ওই ড্রেসটা যদি বড় আছে, ওটা পরেই পরের ঈদটা আমি কাটিয়ে দেবো, মানে ওই ঈদে পরবো, কারণ এক বছর না গেলে ওইটা আমার গায়ে ঠিক হবে না। কিন্তু ওই ঈদে পড়তে যেয়ে দেখি ওটা অনেক ছোট হয়ে গেছে। এটা হচ্ছে একটা মানে দুটো ঈদেরই এক কষ্টের একটা ব্যাপার। আর মজার ব্যাপার হলো, ছোটবেলার
যে আমরা ঈদে আমি ক্লাস 5 পর্যন্ত আমরা ঈদগায় যেতাম বটে, কিন্তু নামাজ পড়তাম না। আমাদের মানে চাচাতো ভাই আমরা কাজিন প্রায় 30-35টা, আমরা কখনো কেউ নামাজ পড়তাম না। আমাদের ওদিনের আকর্ষণ ছিল হচ্ছে মার্বেল কেনা। মার্বেল কিনে ওই ঈদগার মাঠে নামাজ হচ্ছে, তার পাশে যে মেন রোডের উপরে আমরা সব ওই মার্বেল খেলা শুরু হয়েছে। এটা ছিল সবচেয়ে মজার ব্যাপার। এবং এই যে খেলাটা শুরু হলো, এরপরে আমি ঈদগাহ থেকে বাসায় আমাদের বাড়ির দিকে ফিরবো। এখন ঈদগাহটা আমাদের একদম বাড়ির পাশে নিয়ে আসা হয়েছে, নতুন করে করা হয়েছে। আগে আমাদের 2 পাড়ার মাঝখানে ছিল, বেশ 1 কিলোমিটার মতো দূরত্ব এরকম ছিল। 1 কিলোমিটার হবে না, 1 কিলোমিটার হবে। ওখান থেকে ফিরে গ্রামের মধ্যে পাড়ার মধ্যে ঢুকেই কোন কোন এলাকার মধ্যে মার্বেল খেলা হয়, মানে কোনো খাওয়া দাওয়া নাই, শুধু মার্বেল খেলা এবং মার্বেল খেলা সারাদিন। এটা ছিল আমাদের প্রধান আকর্ষণ, কাছের মার্বেল যেটা ছিল। এবং আমি খুব ভালো একজন প্লেয়ার ছিলাম মার্বেলের। আমার মনে আছে যে আমি আমার একটা ওই স্কুলে বই নেওয়ার জন্য একটা ওই স্কুলের বাক্স, স্টিলের একটা বাক্স ছিল বই, সে সময় তো ওই স্কুল ব্যাগ ছিল না, স্টিলের বাক্স ব্যবহার করা হতো। সেই আমি স্কুলে নিতাম না ওই বাক্সটা আমি আস্তে আস্তে মানে ওই পাড়ার যত মার্বেল আছে সবার মার্বেল আমি জিততে পুরোটা আমি করে ফেলতাম। এবং পরের দিন আবার স্কুলে যে স্কুল থেকে ফেরার সময় এই আজকে অমুক সময় খেলা হবে, চলে আসিস। তো কোন জায়গায় খেলা হবে, কয়েকটি স্পট ছিল গ্রামের মধ্যে, সেই স্পটে আমরা কন্টিনিউ সেখানে মার্বেল খেলতাম। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন মার্বেল খেলতে আবার যেতাম, তখন আমার ওই বাক্সটা খুলে পুরাতন মার্বেল যেগুলো আছে দেখতে একটু বাজে টাইপের, অড টাইপের, সেইগুলো বেছে নিয়ে যেতাম। মানে ওইগুলো নিয়ে প্রথম খেলা শুরু করতাম, আর নতুনগুলো আমি জমিয়ে রাখতাম। অনেকেই বলতো যে তুমি ভালো প্লেয়ার, কিন্তু তোমার মার্বেল পুরাতন, তোমার মার্বেল আগে দেখাতে হবে, নইলে তোমার সাথে খেলবো না। তখন আবার আমার অনেক সময় আমাকে ওই মার্বেল 50% চলতো, 50% চলতো না, আবার বাড়ি ফিরে এসে আবার মার্বেল নিয়ে যেতাম। এইভাবে খেলে মনে আছে আমি তখন হাফ প্যান্ট পরতাম বা করতাম, প্যান্টের 2 প্যান্ট পকেট ভরে আমি মার্বেল গুলো জিতে তারপরে বাড়িতে ফিরতাম। এবং একটা সময় মানে 15 দিন 20 দিন পর দেখা যাচ্ছে যে পাড়ার সবগুলো মার্বেল আমার কাছে জমা হয়ে গেছে। ওরা নতুন করে কিনবে আর খেলবে, মানে কিনবে আর আমার কাছে হারবে, কিনবে আর আমার কাছে হারবে। মজার ব্যাপার হচ্ছে সেগুলা সেই জিনিস আমার কাছে এখন আর নাই। আবার একটু বলি, পরে যখন ওরা আর কেউ পাড়ার সেলিব্রেট করতো, কিনতে পারতো, তখন বলতো কি ওর বাড়ি থেকে ডিম চুরি করে নিয়ে আসতো, যে আমাকে বলতো যে ভাই এই ডিম দিচ্ছি আপনি আমাকে, আমি ওই ডিমের বিনিময়ে মার্বেল বিক্রি করতাম, আবার সেইগুলো আবার জিতে নিয়ে আসতাম। মানে এই ডিম নিয়ে বহুদিন, এই ডিম নিয়ে আনাও একটা মজার গল্পটা শেষ করি। একটা ডিম, ওই ডিম এনে একটা ভাজি করে আমি কিন্তু খেতাম, বাড়িতে মাকে দিয়ে ভাজি করে দাও খাই। একদিন একটা ডিম মা ওই বলছে যে ডিম তুমি পোস্ট করে দাও, কেবল চুলার উপরে কেবল ফাটাই দিতে গেছে, দেখে মধ্যে বাচ্চা হয়ে গেছে। মানে ওটা ওই মুরগিটা হয়তো মানে ডিমে তা দিচ্ছিল, সেখান থেকে সে হয়তো তার বাড়ি থেকে সে এটা নিয়ে এসেছে। এটা এইগুলো হচ্ছে মজার স্মৃতি আর কি, যে ছোটবেলার ঈদটা, ওই ঈদের যে মজাটা ছিল আসলে এই মজাটা এখন আর আসলে পাওয়া যায় না। এখন আমাদের ঈদ মানে হচ্ছে এখন দায়িত্ববোধ, কর্তব্য। আমার ছেলে মেয়ে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আর সবচেয়ে মজার ব্যাপার হয়ে গেছে যে আমি সবসময় মানে এখন ভাগ্নি আছে, ভাস্তে আছে, মানে একটা বড় সার্কেল হয়ে গেছে। মানে সবার জন্য কেনাকাটা করা, নিজেদের দিকে না থেকে সবার জন্য কেনাকাটা করাটা বা সবাইকে কিছু দেওয়াটা, এটা খুব আমার জন্য খুব ভালো লাগে। আর এখন যে আর ঈদটা এখন শুধুমাত্র আমার ফ্যামিলির মধ্যেই আমার সীমাবদ্ধ নেই আসলে, যেটা আমি সবসময় বলি। বিশেষ করে মিষ্টি আমার এই সম্পর্কে জানে যে আমার এই ঈদটা এখন আসলে হয়ে গেছে একটু একেবারে মানে সবাইকে নিয়ে ঈদ করা, মানে আমার ফ্যামিলি মেম্বারের বাইরেও ঈদ করা। আমার অনেক স্টুডেন্ট আছে, আমার অনেক আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী বা এলাকার লোকজন আছে, বিভিন্ন জায়গার লোক আছে, যাদের ঈদ করতে আমি যদি কিছুটা সহায়তা করাটা, এটা আমার সবচেয়ে ভালো লাগে। মানে এখন যদি ভালো লাগার কিছু হয়ে থাকে সেটা হচ্ছে যে আমি তাদের ঈদ করতে সহায়তা করা। আমি ঈদের আগেই আমার জানা থাকে যে আমার কোন স্টুডেন্ট গুলোর বাড়িতে ভালো ঈদ হবে না, আমি কিন্তু ঈদের 10 দিন আগে তাদের আমি ঈদ করার ব্যবস্থা করেছি। যে এটা আমার এখন সবচেয়ে ভালো লাগার বিষয়, এটা করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি আরেকটু যোগ করব যে স্যার আসলে আমাদের যখন ক্লাস নিতেন বা যখন থেকে স্যারকে আমরা চিনি, মানে চাইলেই এই ইস্যুটা স্যার অ্যাভয়েড করতে পারে, চাইলেই এই ইস্যুটা নিয়ে এসে মাথা না ঘামাতেও পারে, তাতে কিছুই হবে না। কিন্তু স্যার ইচ্ছা করে নিজ আগ্রহে এই বিষয়টা মাথায় নিবে, সলিউশন দিবে, আবার পরবর্তীতে কি আছে, কি অবস্থায় আছে সেটাও স্যার খোঁজ নিবে। মানে এইটা আসলে কি
কি বলবো, মানে উদার উদার এবং উদার মন মানসিকতার একটা পরিচয়, যেটা আমরা আসলে সচরাচর পাইনি সবার কাছ থেকে। আমার এটা মিষ্টি মিষ্টি ঠিক বলেছে, সেটা আমার এখন আসলে এটা খুব ভালো লাগে যে সবার ঈদটা যেন হয়। আমি জানতে পেরেছি যে কারোর ঈদ হচ্ছে না, ভালো করে ঈদ করতে পারছে না, তার ঈদটা হতেই হবে। এটা না হওয়া পর্যন্ত আমার ভালো লাগবে না। আমার সাধ্যের মধ্যে থেকে যেটা সম্ভব হয় আমি তার ঈদটি করানোর চেষ্টা করি। আমি যতক্ষণ আমি জানি, মানে লাস্ট পর্যন্ত যখন আমি জানি যে স্যার আমার খুব সমস্যা, আমি শেষ বেলা পর্যন্ত চেষ্টা করি আর কি, ঈদের আগ পর্যন্ত, ঈদের আগের দিন রাত পর্যন্ত আমি চেষ্টা করি যে তার ঈদটা হওয়ানোর জন্য। তো এখন অনেক সুবিধা হয়ে গেছে আল্লাহ। স্যার আমার একটা স্মৃতি মনে পড়ে, এখন রকেট আছে, নগদ আছে, এখন ডিজিটাল সালামি। জি স্যার, এখন ডিজিটাল সালামি। ডিজিটাল সালামি আমার স্টুডেন্ট একটু মজা করে মাঝে মাঝে, এবারও অনেকে সালামি চেয়েছে, মাঝে মাঝে কারো কারো দিই, বিকাশে অল্প অল্প করে কারো কারো দিই, দিলে ওরা আবার করে কি, ওটা আবার পোস্ট করে দেয় ফেসবুকে, তখন আবার সবাই যাওয়া শুরু করে। এই জন্য এবার আমি এই স্টুডেন্টদের সালামিটা বন্ধ করে দিয়েছি, খুব বড় মন মানসিকতা দেখিয়েছি এবার আমি। এটা সালামির কথায় একটা আমার মানে ঘটনা মনে পড়ছে। ছোটকালে তো সালামি নেওয়া মানে তো একটা বিশাল ব্যাপার। মানে ঈদের দিন মানুষ যখন বাসায় আসে একটা মনে হয় যে কখন সালামি দিবে। তো একবার আমাদের বাসায় বেশ অনেকজন গেস্ট আসে, অলরেডি তারা আসছে, খাওয়া দাওয়া করছে, চলেও যাচ্ছে, সালামি দেয় না। পরে আমি আম্মুর কাছে যাই চুপ করে বলতেছি, আম্মু কই সালামি তো দিল না। এইটা ওরা শুনে ফেলছে, পরে আবার ঘুরে এসে আমাকে সালামি দিতে হয়ে গেছে। আসলে এই সালামের ব্যাপারটা আসলে বরাবরই খুবই আনন্দদায়ক, যদিও ভাই এখন আমাদেরকে কেউ সালামি দেয় না, বড় হয়ে গেছি। এবার আমিও দিলাম সালামি। আশরাফুল, তুমি এখন সালামি পাবে না, সালামি এখন দিতে হবে, এখন দিতে হবে, সেই মানসিকতায় তৈরি করতে হবে তোমাকে। স্যার মার্বেল খেলার কথা শুনে স্মৃতিকাতর হয়ে গেলাম, সাজু লিখছে, আমাকে গ্রামের কেউ খেলতে দিত না, অন্য গ্রামে যেতে হতো। বাহ, তাহলে খুব ভালো প্লেয়ার ছিল, মানে গ্রামের লোক ওকে নিত না। আমিও তাই, আমার পাড়ার মধ্যে খুব নাম করে খেলোয়াড় ছিলাম। তোমা কি যেন একটা লিখলো, পড়তে পারিনি। স্যার ম্যামের গল্প স্মৃতিগুলো সত্যি অসম্ভব সুন্দর, অনেক সুন্দর একটা প্রোগ্রাম। ধন্যবাদ আপু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ তোমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি শুনছো এজন্য ধন্যবাদ। বলো আর কি প্রশ্ন আছে বলো। আমাদের মাঝখানে অনেকে এক ধরনের কোশ্চেন করে, আমি হচ্ছে আকাশ ভাই এবং মিষ্টি আপার কাছেই জানতে চাই, মানে সেটা হচ্ছে, মানে এটা আমাদের সবার জন্যই বিভিন্ন জায়গা থেকে কোশ্চেনটা হয় যে যারা প্রেম করে বিয়ে করে, এটা আসলে কি ভালোবাসা, কি অভাব আসলেই ভালোবাসা দরজা দিয়ে পালায়, বা প্রেম জানলা দিয়ে পালায়, বা হচ্ছে প্রেম ওই বিয়ের আগেই প্রেম থাকে, বা বিয়ের পরে আর প্রেম থাকে না, এই টাইপের কিছু কথা মাঝে মাঝে শুনতে হয়। অবশ্যই এনাদেরকে আমাদের আসলে আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বোঝানো, মানে আমরা বোঝাতে পারি না, কারণ আসলে আমাদের এইরকম, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে এই পরিমাণটা অনেক বেশি থাকে আসলে, যাদের অনেক প্রবলেম হয়, প্রেম করার পরেও দেখা গেল বিয়ের পর অনেক প্রবলেম হয়। স্যার আপনাদের দৃষ্টিতে এবং আকাশ ভাই এবং মিষ্টি আপা আছে তাদের দৃষ্টিতেও, মানে কেন এই জিনিসটা আপনার কাছে কেন মনে হয় স্যার এরকম হয়? এটা তো যেখানে দুইজন মানুষ একে অপরের সাথে এত পরিচিত, এত ভালোবাসা, তারপরেও কেন এরকম একটা খারাপ পরিণতির দিকে অনেক সময় চলে যায়? বিয়ের আগে একরকম থেকে বিয়ের পরে চেঞ্জ হয়ে যায় অনেকেই। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। এই কথাটি আসলে পুরোপুরি সত্য না, পুরোপুরি সত্য না, এটা ক্ষেত্র বিশেষে হয়তো এরকম। জি স্যার, এটাই আর কি, মানে পুরোপুরি সত্য না। তবে একটা বিষয় আমার কাছে মনে হয়েছে কি, আমি অনেক আমাদের সময়ে দেখেছি যে খুব অল্প দিনের পরিচয় হয় তাদের, এবং খুব অল্প দিনের মধ্যে তারা বিয়ে করে ফেলে, এবং তাদেরকে আমি পরে খুব ঝগড়া করতে দেখেছি, মানে থালা বাসন ভাঙতে দেখেছি, ওই রান্না বান্না করে খাই, রাস্তার উপরে গায়ে ছুরি মারতে দেখেছি, মানে নানা রকমের কাহিনী দেখেছি। কারণ কি জানো, যে সবকিছুরই একটা সময় লাগে, মানুষকে চিনতে জানতে একটা পিরিয়ড, একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড একটা পার হতে দিতে হয়, আমার কাছে যেটা মনে হয়। তাহলে আমরা বা যারা এই লাইনের মানুষ ছিল, তারা এটা অন্তত বুঝতে পারে যে আসলে মিষ্টি কি চায়, কোন কথাটা বললে আকাশ রিয়াক্ট করবে, আর আকাশ কোনটা বললে মিষ্টি রিয়াক্ট করতে পারে, সেই কথাটা আসলে অ্যাভয়েড করা উচিত। প্রেমের সম্পর্কটা আসলে ভালোবাসার, প্রেম তো সারা জীবনই চলে, সবসময় চলে, বিয়ের আগেও যেমন চলেছে, বিয়ের পরেও কিন্তু চলছে। আমি কিন্তু জানি যে আমি কোন কথাটা বললে হয়তো ওর হয়তো কষ্ট লাগবে, বা ও হয়তো পছন্দ করে না, বা ও হয়তো রিয়াক্ট করতে পারে, সেই কথাটা আমরা না বললাম, আমরা সেটাকে, অথবা বলা দরকার প্রয়োজন, সেটাকে ডিরেক্ট না বলে একটু ঘুরিয়ে বললাম,
যাতে ও রিয়াক্ট না করে একটু বুঝিয়ে বললাম। তো এইভাবে যদি একটু ইয়ে থাকে, দুজনের মাঝে বোঝাপড়া থাকে, তাহলে এখানে আসলে কোনো কোথাও সমস্যা হওয়ার কথা না। আমি আমাদের দুজনের কথা বলি যে আমরা আমাদের এই মাসের 28 তারিখে আমাদের বিয়ের 17 বছর পূর্ণ হয়ে যাবে, 17 ইয়ার্স। তার আগেও আমরা প্রায় 6 বছর মতো প্রায় আমরা রিলেশনে ছিলাম। তো মোটামুটি আমাদের 23 বছরের একটা রিলেশনে আমরা আছি, যেটা মিষ্টি কিন্তু জানে কথাটি, যে 23 বছরে কখনো আমরা ঝগড়া করিনি, একদিনও ঝগড়া করিনি, নট এ সিঙ্গেল মিনিট প্রয়োজন হয়নি। কারণ যেহেতু অনেকে শুনছে, বলতে একটু খারাপ লাগে আমরা দুজনই, কারণ এখন টিচার মানুষ, এসব বলতে একটু আমি এগুলো মুখোমুখি কথা হলে বলা যায়, কিন্তু এত অনেকেই হয়তো শুনছে, আরো দেখবে শুনবে। তো এটা সত্য যে ও আমার পাশে আছে, ও নিজেও যদি বলে যে কখনো আমি ওকে রাগ করে কথা বলেছি কিনা বা ও আমাকে বলেছে কিনা, আমরা আসলে এগুলো কখনো বলা লাগেনি। মানে কি আমি আগে থেকেই বুঝতে পারি যে এই জিনিসটা ওর পছন্দ, সে প্রথম থেকে জানে, সেটা আমি অ্যাভয়েড করি। ও জানে যেটা আমার কিছু কাজ আছে, যে কাজগুলো আমাকে কেউ স্মরণ করেছে, মানে যে কোনো কাজে, যে মিষ্টিটাকে বলেছিল যে কোনো কারণে যদি আমাকে কেউ স্মরণ করে, তার কোনো যে কোনো প্রয়োজনে, তাদের পারিবারিক কোনো ঘটনা হতে পারে, মামলা মোকদ্দমা হতে পারে, পার্সোনাল কোনো ম্যাটার হতে পারে, ঢাকায় ডাক্তার দেখাবো স্যার, একজন ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেন স্যার, বা যে কোনো কাজে হোক, কেউ যদি আমাকে স্মরণ করে, আমি স্মরণ করিনি এরকম রেকর্ড নাই। এবং এটা নিয়ে প্রথম ভাবতে, তুমি এত সবার জন্য যদি করো, ও কিন্তু প্রথম থেকেই বুঝে গেছে যে আমি কিন্তু মানুষটাই এরকম, যে কারণে আমার এই কাজে কখনো সে বাধা দেবে না যে তুমি এই কাজ করো না, বা এই সমস্যা তোমার করার দরকার কি, ঝামেলা তোমার দেন দরকার কি। কদিন আগে আমার এক ইভিনিং এর স্টুডেন্টকে, তার একটা ঘটনা আমাকে বলছে, এক ঘন্টা ধরে আমার সে সমস্যা বললাম, রাত জেগে তার এই ঘটনা শুনে তাকে আমি সমাধান করলাম, দিয়েছি। এবং পরে আমি তাকে জিজ্ঞেস করেছি যে তোমার সমস্যার সমাধান হয়েছে কিনা, জি স্যার আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে। কারো থানায় জিডি করতে বলি, কারকে বলে যে এটা করো, আইসিটি একটা মামলা করো, বা এটা করো, মানে কত রকমের সমস্যা সারাদিনে, প্রতিদিনই এমন কোনো ঘটনা নাই আমি ওকে বলি, আমি করার পর আবার আমি কান্তাকে সবসময় শেয়ার করে বলি, কান্তা আজ একটা ভালো কাজ করলাম, মানে ওকে আমি বলি এই কথাটা, আমি নিজে খুব স্যাটিসফাইড, আল্লাহ এর আমার প্রতিদান দেবেন, মানে এই জিনিসটা আমি সবসময় মানে আমি আপুর সাপোর্টটা ছাড়া আসলে আপনি যে এটা করেন, এটা আসলে হইতো না আসলে। আচ্ছা, আমরা আকাশ ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনার অভিমতটা কি এই জায়গায়, যদি আপনার বলেন যে কেন এরকম হয়। হ্যাঁ, বিয়ের পরে এই যে মানুষ বলে, গ্যাপটা কোথায় থাকে এদের? না, আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনের মিলটা, মানে মানসিক যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই জিনিসটা যদি ঠিক থাকে দুজনের মধ্যে, মনের মিলটা কখন হয়, একজন মানুষের কখন আরেকজনের মানুষের ভালো লাগে, এবং ভালো লাগার যে উপাদানগুলি, সেগুলির দিকেও আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে, যে আমরা একজন আরেকজনকে পছন্দ করলাম সেটা কি দেখে পছন্দ করলাম। এক্ষেত্রে মানে আমরা যারা সাধারণত যে ভুলগুলো হয় সেগুলো হলো একজন আরেকজনকে চিনতে, বা দুজনের যে পার্থক্যগুলো, দুজন মানুষ পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তারপরেও ম্যাক্সিমামই দুজনের ক্ষেত্রে যদি মিল না থাকে, মনের মিল না থাকে, এক্ষেত্রে সমস্যা হবেই। এবং ওই সমস্যাগুলি যদি বিয়ে এবং বিয়ের পরবর্তী সময়গুলোতে কাটিয়ে না ওঠা যায়, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয় এবং এই প্রবলেমগুলো অনেক ক্ষেত্রে চূড়ান্ত পরিণতির ক্ষেত্রেও ধাবিত হয়। আমরা দেখি সমাজে কিন্তু এটা বাড়ছে, এবং প্রেমের বিয়ের ক্ষেত্রে সমস্যাগুলো বেশি হয়। আমার কাছে ওর, বা মানে একজনের কাছে আরেকজনের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, যেটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে হয় না। এবং ওই এক্সপেকটেশন অনুযায়ী যদি পাওয়াটা না হয়, তখন প্রবলেমগুলো আরো বেশি এই এক্সপেকটেশন আমার কাছে মনে হয় আকাশ ভাই, এই জিনিসটা এই কারণে হয় যে আসলে আবেগ এবং বাস্তবতা, আপনি তুমি করে বলেন, সমস্যা নেই ভাই। না ঠিক আছে, আসলে আবেগ এবং বাস্তবতা বা আবেগ এবং ভালোবাসার মধ্যে অনেকে পার্থক্য করতে পারে না, যেটা হয় সবাই আসলে আবেগতাড়িত হয়, মানে এই যখন আবেগ এবং ভালোবাসা পার্থক্য করা যায় না, তখনই ভুলগুলো হয়ে যায়। আবেগটা কিন্তু আসলে প্রেম না, আবেগটা পুরো ডিফারেন্ট একটা জিনিস। এবং এটা স্যার আগে বললেন বিষয়টা, হ্যাঁ স্যার বিষয়টা কিন্তু বললেন। আমি এই বিষয়ে একটু কথা বলি। আকাশ, আশরাফুল, শোনো, যেটা তোমরা বলছো যে ভালোবাসা থাকে না, এটা আসলে কি জানো, যে
বিয়ের আগে যে রিলেশনে যখন তুমি থাকবে তখন তোমার কিন্তু আলাদা একটা আবেগ থাকবে যে আমি কবে ওকে পাবো। এই যে অনেকে চিন্তা করে যে পাওয়ার পরে হয়তো কোনো কিছু, আসলে সবাই ভাবে যে পাওয়ার পরে হয়তো সেই জিনিসের আকর্ষণটা আর সেরকম থাকে না, কিন্তু আসলে ভালোবাসার ক্ষেত্রে কিন্তু প্রেম বা ভালোবাসাটা কিন্তু এরকমই না। ভালোবাসাটাকে কিন্তু ভালোবাসতে হয়। তুমি যদি ভালোবাসাকে ভালো না বাসো তাহলে সেটা কিন্তু তাতে কিন্তু একটা মরিচা পড়ে যাবে। যেমন তুমি আকাশ মিষ্টি বা তোমরা দুজন আছো আশরাফুল আদ্রিয়া, তোমরা দুজনকে পেয়ে গেছো। এখন তোমরা আগে যেমন বলতে হয়তো মোবাইলে কিছু বলছো, ভালোবাসার কথা বলছো, রোমান্টিক কথা বলছো, তোমরা এই কথাগুলো কিন্তু এখনো চর্চা করা উচিত। আমি এই কথাটা বোঝাই যে এই যে ভালো পেয়ে গেছো বলেই যে সেই বিষয়টা চর্চাটা থাকবে না, তাহলে কিন্তু রিলেশনটা তোমার অনেকটাই কিন্তু মনে হবে যে আমরা সেই এক মানে দুজন মানুষ একসঙ্গে আসি, থাকতে হয় তাই আসি। ভালোবাসাটাকে হ্যাঁ এবং রিলেশনটাকে যদি তুমি শ্রদ্ধা করো এবং রিলেশনটাকে যদি ভালোবাসো, এবং প্রেমের কিছুটা আছে একটা ওই সময়ের যে রিলেশনটা, তুমি এখন চাকরি বাকরি করো, তুমি এখন কিছু ইনকাম করো, হ্যাঁ তুমি এখন আসলে কি স্যার কোনো রেসপন্সিবিলিটি থাকে না, কিন্তু বিয়ে করার পরে অনেকগুলো দায়িত্ব বেড়ে যায়। অথবা আমি স্টুডেন্ট লাইফে তো অপূর্ণ সময় থাকে, কিন্তু এখন জব লাইফে যে সময়ের কিছুটা লিমিটেশন চলে আসে। রাইট। আর যখন শেষ করে তখন দেখো মনে হয়েছে তখন স্টুডেন্ট লাইফে ছিল, ইনকাম ছিল না, হয়তো আশরাফুল খুব কষ্ট করে তার আদ্রিয়ার জন্য একটা গিফট কিনেছে, খুব টাকাটা বাঁচিয়ে কিন্তু কষ্ট করে, মানে এই যে তাকে দিতে হবে, তাকে বলতে হবে। আবার তুমি যখন এই লাইফে আসবে মাঝে মাঝে এই যে একটা তাকে একটু চমকে দেয়া যে তার জন্য একটা বেতন পেলাম, আজকে বেতন পেলাম, ঠিক আছে আমি রাস্তা দিয়ে প্রতিদিন যাচ্ছি, হয়তো আমি একটা ইয়ের সামনে দিয়ে লারিবের সামনে দিয়ে যাচ্ছি বা আড়ঙের সামনে দিয়ে যাচ্ছি, ওই গ্লাসের মধ্যে একটা জামা আমি রোজ বাস থেকে বা ইয়ে থেকে গাড়ি থেকে দেখছি, আচ্ছা এবার বেতন পেলে আমি আদ্রিয়ার জন্য এই জামাটা কিনে নিয়ে যাবো, ওকে বলবো না। তুমি বেতন পেলে নামলে ওই জামাটা কিনে নিয়ে গেলে, তারপর তুমি তাকে দিলে, এবং এই জামাটাই যে তোমাকে কিনতে হবে, এর কেনার পিছনের ইতিহাসটা একটু বলবা। যে আমি বাসে রোজ যাই আর দেখি যে গ্লাসের মধ্যে রাস্তা থেকে দেখা যায় যে আড়ঙের ওই শোরুমে এই জামাটা আমাকে দেখে খুব পছন্দ হয়েছে এবং আমি ওটা যেয়ে তোমার জন্য আমি কিনেছি। তো এই যে কেনাটা, এটার মধ্যে আসলে এই যে সম্পর্কটাকে ঝালাই করা, এই ঝালাই হয়। আর আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে, আর ছেলেদের ক্ষেত্রে ওই বিষয়টা ওইরকম হয় না। তোমরা যেটা জানো যে হুমায়ুন আহমেদের একটা কথা আছে যে আসলে মেয়েদের জীবনটা একটা অদ্ভুত একটা জীবন, যে একটা নির্দিষ্ট বয়সে একটা সার্টেন পিরিয়ডে তার নিজের চেনা ঘর, চেনা বাড়ি, চেনা মানুষ সবকিছু ছেড়ে দিয়ে তোমাকে কিন্তু একটা অজানা একজন মানুষের সাথে আলাদা একটা ছাদের নিচে থাকতে হয়, যেটা আমাদের ছেলেদের থাকতে হয় না। ছেলেদের তার বাবার ঘরেই থাকতে হয়, কিন্তু মেয়েদের কিন্তু একটা পুরো অন্য পরিবেশে আসতে হয়। সেই পরিবেশে এসে কিন্তু ওই মেয়েটাকে যাতে মানিয়ে নিতে পারে তোমার ফ্যামিলিতে, এই দায়িত্বটি কিন্তু তোমার। এখন দেখো যে তোমার আম্মার সাথে তোমার ওয়াইফের কিন্তু একটা বয়স, একটা পুরো একটা জেনারেশন গ্যাপ, লম্বা একটা গ্যাপ। এমন হবে যে আদ্রিয়া বা মিষ্টি যে রান্নাটি এখন করতে চায়, শাশুড়ি সে রান্নাটি পছন্দ করছে না, খুব স্বাভাবিক। কেন হচ্ছে না? কারণ প্রত্যেকটি মেয়ে তার মাকে ফলো করে, সে তার মায়ের কাছ থেকে যেটা শিখেছে সেটাই কিন্তু সে ধরে রাখতে চায়। আবার এদিকে মিষ্টি বা আদ্রিয়া এরা কিন্তু সিদ্দিকা কবির রেসিপি দেখে নিত্য নতুন রান্না শিখেছে। এখন ওই রান্না করতে গেলে তার ইউটিউব দেখে শিখেছে, এখন তার শাশুড়ির কিন্তু পছন্দ হচ্ছে না। এখন এর মানে এই নয় যে শাশুড়ির সঙ্গে তুমি একটা কটু কথা বলবা বা তুমি ঝগড়া করবে। তুমি শাশুড়িকে বলবে যে আম্মা আপনারা তো অনেক সুন্দর, আচ্ছা আম্মা আমি একদিন এভাবে রান্না করি না, খেয়ে দেখেন না কেমন লাগে, করো, মনে মনে বলো ঠিক আছে করো। তুমি সেদিন রান্নাটা করে তোমার শাশুড়ির জন্য সবার আগে নিয়ে ওই খাবারটা সামনে দেবা, সে খাওয়ার পর বলবে বাহ আমার বৌমা তো দারুণ রান্না করে। এই যে তোমার প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। তোমার ওই ফ্যামিলিতে তোমার ননদ আছে, তোমার ননদের সঙ্গে তোমার আচরণটা কেমন হবে, তোমার যদি কোনো যা থাকে তার সঙ্গে সম্পর্ক কেমন হবে, দেবরের সাথে কেমন সম্পর্ক হবে। এই যে নিজেকে একটা পরিবেশে গড়ে নেয়া, এটা কিন্তু আমি একটা কথা নিশ্চিত সবসময় বলি যে সেই মেয়েই হলো সবচেয়ে ভালো বৌমা, সেই মেয়ে হচ্ছে সবচেয়ে ভালো ভাবি, সেই ভালো যা, যে একজন ভালো অভিনেত্রী। জি স্যার, এটা ক্লাসে আমরা শুনছি, এটা কাছে বলি যে সেই মেয়ে একজন ভালো বউ, যে একজন ভালো অভিনেত্রী। তুমি যদি সেই অভিনেত্রী তুমি একটু করা শিখে যাও, কদিন পরে দেখবা যে সবাই তোমাকে তোমার পিছনে থাকবে এবং তোমার শাশুড়ি তোমার ঘরের চাবিটা এনে বলবে বৌমা আমাকে এবার ছুটি দাও, এই চাবিটা তোমার, সংসারে তুমি সামলাও। এই যে পরিবেশ করে নেয়া, তৈরি করে নেয়া, এটা কিন্তু আসলে একটা মেয়ের অনেক বড় যোগ্যতা।
অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, এইগুলো কখনো রিয়াক্ট করা যাবে না। তোমাকে বুঝতে হবে যে আমার দেবরটা কোন জিনিসটা পছন্দ করে, প্রথমে তোমাকে বুঝে ফেলতে হবে। আমার ননদ অবিবাহিত, এখন বিয়ে হয়নি, সে আসলে কি পছন্দ করে। কোন কারণে তোমার ননদ একটা রিলেশনে আছে, বাড়ি থেকে মানতে চাচ্ছে না, তুমি তোমার ননদের পক্ষ নেবে। অর্থাৎ যদি খুব অসম রিলেশন হয়ে থাকে তাহলে তুমি তাকে বোঝানোর চেষ্টা করবে, তখন বোঝেন আমার ভাবি তো আমার পক্ষে, ভাবি তো অনেক ভালো, আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করে। এইভাবেই কিন্তু একটা ফ্যামিলিতে তোমার কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে যাবে। এই যে মানিয়ে নেওয়া, এই ব্যাপারটি কিন্তু খুব মানে সহজেই করা যায় যদি একজন মেয়ে ভালো একজন অভিনেত্রী হওয়া যায়। অভিনেত্রী কিন্তু আমি ওই সেন্সে অভিনেত্রী বলিনি, অভিনেত্রীটার এর একটা বিশদ ব্যাখ্যা। হ্যাঁ, মানে ব্যাপারটা স্যার অভিনেত্রী মানে যে আসলে সবকিছু ফেক না, আন্তরিকতা আছে, টেকনিক্যালি হ্যান্ডেল করা ঠিক না। মানে তোমাকে এটা জাস্ট তোমাকে ওই তাদের চরিত্রগুলোকে জাস্ট ক্যাচ করতে হবে, তারপরে সেটার মধ্যে তোমাকে ঢুকতে হবে এবং তাদের মনটা তোমাকে জয় করে ফেলতে হবে। একসময় দেখবে যে সবকিছু তোমার মতো হচ্ছে, চলছে। স্যার এটা খুব দরকার। স্যার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে স্যার আমাদের ক্যাম্পাসে নতুন ছেলেমেয়েরা আসে এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অনেক সময় বা যেভাবেই হোক একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সম্পর্কগুলো পরবর্তীতে বিয়ে পর্যন্ত গড়ায় না। আমরা আলহামদুলিল্লাহ হয়েছি বা ঠিক আছে এইদিকে, কিন্তু যাদেরটা এইদিকে গড়ায় না বা মানে চূড়ান্ত পরিণতির দিকে আগায় না, এক্ষেত্রে স্যার আপনি অনেক দীর্ঘ জীবন এক্ষেত্রে পার করেছেন, বললেন 17 বছর এবং 6 বছর 23 বছর। এটা আপনার বাস্তব অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে এবং ক্যাম্পাসেও আমাদের ক্যাম্পাসের প্রেক্ষাপট সবকিছু আপনি অনেকদিন ধরে দেখছেন, অবলোকন করছেন। আপনার কি মনে হয় স্যার যে আসলে কখন সম্পর্কটা চূড়ান্ত পরিণতির দিকে যায় এবং কখন এটা আসলে মানে এটা কি কারণ হতে পারে এবং আমাদের কি তাদের উদ্দেশ্যে কিছু মানে আমাদের কিন্তু অনেক দর্শক আছেন, আমাদের রানিং স্টুডেন্ট যারা এখনো অধ্যয়নরত আমাদের বিশ্ববিদ্যালয়ে, এক্ষেত্রে তাদের সম্পর্কে তারা কোন কোন ক্ষেত্রে ভুল করে এবং কোন কোন ক্ষেত্রে বা কোন কোন বিষয়গুলো তাদের নজরে রাখা উচিত এবং কেন এটা হয় না, এই বিষয়টা মানে প্রেক্ষাপটটা যদি স্যার আপনি একটু আমাদের উদ্দেশ্যে মানে আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যারা অধ্যয়নরত আছে, আপনি যদি একটু বিস্তারিত তাদের উদ্দেশ্যে বলতেন, মানে তারা তো অনেকক্ষণ ধরে আমাদেরকে দেখছে। আসলে ধন্যবাদ আকাশ, একটা কোশ্চেনটা এরকম একটা কোশ্চেন, আসলে একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে এর মধ্যে, আর অনেক কিছু এর মধ্যে আছে যে টিচার আসলে এটা আমার জন্য বলাটা আজকের দিনে যদি ভুলে যেতে হচ্ছে আর কি, বলতে বললে স্যার তো অনেক আজকের দিনে স্যার আপনি একজন সফল লাইনে, তারপর আমি তোমার প্রশ্নের উত্তরে আমি বলছি। আচ্ছা, সেটা হচ্ছে যে আসলে এখনকার যারা আছে, যারা ভালোবাসা বা প্রেম, এদের আসলে আমরা বলি ডিজিটাল যুগে আমরা আছি, এদের আমাদের সময়ের রোমান্টিকতা আর এখনকার সময়ের রোমান্টিকতার মাঝে একটা অনেক পার্থক্য এসেছে। তুমি যদি একটু আমরা আরো পিছনে যাই, তুমি যদি উত্তম সুচিত্রার একটা সিনেমা দেখো, তো উত্তম সুচিত্রা সেন উত্তম কুমারের দিকে এমন ভাবে চোখ তুলে তাকায় আর সে তার দিকে তাকায়, তাদের দূরত্ব কিন্তু 2 ফুট 3 ফিট 4 ফিট, কিন্তু ওই তাকানোর মাঝে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আর আজকালকার সম্পর্কটা এরকম হয়েছে যে মানে কাছে আসতে আসতে এত বেশি কাছে আসা হয়ে গেছে। আসলে আমি ব্যাখ্যায় যাব না, যদি একটা কথায় আমি উত্তর দিই, প্রেম যদি অভ্যাসে পরিণত হয় তাতে শুধুই বিরক্তি আনে। আমার মনে হয় সবাই আমার কথা এক কথায়, এত বড় ব্যাখ্যা আমি দিতে চাই না, দিলে অনেক কথা বলতে হবে। প্রেম যদি অভ্যাসে পরিণত হয় তাতে শুধু বিরক্তি আনে। এখনকার প্রেম আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি আসলে কি বোঝাতে চেয়েছি ব্যাখ্যা করতে চাই না। আমার সবাই প্রেম করার জন্যই প্রেম করে, আসলে না, এটার জন্য করে না, এর বাইরেও অনেক কিছু করে তারা। আসলে সম্পর্কের মধ্যে আসলে যদি সবকিছুই যদি তুমি আগেই পেয়ে যাও তাহলে আসলে সেই সম্পর্ক বেশি দিন চলে না, এটি একটি ব্যাপার। দ্বিতীয় হলো অসম প্রেম, একেবারে অসম প্রেম। আমি এরকম দেখেছি যে আসলে প্রত্যেক মানুষই যখন তার আয়নার সামনে দাঁড়ায় তখন সে মনে করে আমি পৃথিবীতে সবচেয়ে সুন্দর মানুষ বা সবচেয়ে সুন্দরী মানুষ। তো বলে যে কি আমার চেহারা কি খারাপ নাকি, আয়নার সামনে দাঁড়িয়ে সবাই কিন্তু এটা ভাবে।
এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, সবাই এখন এখন একটা ছাত্র যখন তার ক্লাসের কোনো বান্ধবীকে বা তার কোনো জুনিয়রকে যখন পছন্দ করে তখন সবচেয়ে ভালোটাকে করার চেষ্টা করে, সে তার চোখ কিন্তু সবচেয়ে ভালোটা পছন্দ করে। এবং এই অসম প্রেমটা কেন বলছি, যে এমন তাকে সে পছন্দ করবে যেটা কোনো দিনও তার পক্ষে এটা পাওয়া সম্ভব না, এটা কখনোই হওয়া সম্ভব না, কিন্তু ওটা নিয়ে সে জ্বলে পড়ে মারা যাচ্ছে, সে অনেক কিছু করে ফেলছে। সুইসাইড, আমার ছাত্ররা সুইসাইড করতেছে, আমার বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরাও সুইসাইড করতেছে, তারা সুইসাইড নোট লিখে যাচ্ছে। কারণ এগুলো কিন্তু শুধু অসম প্রেমের কারণে। তাদের কিন্তু এই যে আরেকটা বিষয় হলো যে তাদের সম্পর্কটা মানে পরিপক্ক হওয়ার আগে, দুজনকে বোঝার আগেই তারা অনেক বেশি দূর এগিয়ে যাচ্ছে। যেমন আমি আশরাফুল এবং ওর কথা আর দিয়ার কথা বলছি, যে ওরা কিন্তু বন্ধু, অনেকদিন এরা তুইতে থেকেছে। দেখো, এরা দুজনকে তুই করে বলেছে, দুজন সম্পর্কে এত বেশি জেনেছে যে একেবারে ওর হৃদয়ের সব কথাগুলো, বা আশরাফুল ওর হৃদয়ের কথাগুলো, মনের কথাগুলো সব কিছু কিন্তু ওদের কিন্তু জানা হয়ে গেছে, এবং দেখছে যে সত্যি তো আমরা ফ্রেন্ড, এই ফ্রেন্ডটাকে যদি কন্টিনিউ করা যায় আমরা ভবিষ্যতে ভালো থাকবো। এবং এটা একসময় আমি এরকম দেখেছি যে আমার ছাত্রছাত্রীদের দেখেছি যে ফার্স্ট ইয়ারে কোনো কথা নেই, দুজনই একসাথে পড়ছি, সেকেন্ড ইয়ারে কথা নেই, থার্ড ইয়ারে কথা নেই, ফোর্থ ইয়ারে যে তাদের মধ্যে একটু তখন তারা বুঝে ফেলেছে যে আমরা ফ্রেন্ড থেকে হয়তো বেশি কিছু হতে পারি। আমার একটা ছাত্রছাত্রীর কথা আজকে বলি, আমার ছাত্র শিথিন ওয়াজিদুর রহমান শিথুন, এখন ও অ্যাসিস্ট্যান্ট জজ, ফরিদপুরে পোস্টিং, এবং আমার ছাত্রী ওরই বান্ধবী আয়শা, ও এবার জাজ হিসাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে। ওরা কিন্তু ভালো ফ্রেন্ড ছিল। ফোর্থ ইয়ারে যাওয়ার পরে কিন্তু আমরা একটু কানাঘুষা পেলাম যে মনে হয় ওদের মধ্যে কিছু হতে যাচ্ছে। মাস্টার্সে তারা উঠার পরে তারা দু একবার জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে তারা কিন্তু বিয়ে করে ফেলেছে। কারণ ওরা কিন্তু এই যে লম্বা একটা সময় দুজনকে দেখে এসছে, দেখে কিন্তু শিথুন চিন্তা করেছে যে ওকে পেলে আমার চলবে। বা রূপা, হয়তো আয়শা রূপা ওর ডাক নাম, ও কিন্তু চিন্তা করেছে যে ওকে পেলে মনে হয় আমার চলবে। ওরা খুবই ভালো একটা মানে জুটি। আমি দোয়া করি ওদের জন্য, ওরা অনেক ভালো থাকুক দুজনেই। আমার গর্বিত স্টুডেন্ট, আমি খুবই গর্বিত ওদের জন্য, দুজনের জন্য। আমি তো এই বিভিন্ন এরকম কারণ থাকে। আরেকটা কারণ আমাদের এর ভিতরে থাকে, এক ধরনের আমাদের মেয়েদের ভিতরে আমি দেখেছি, এরা হচ্ছে যে এরা একটু কিছুটা ওই আমরা বলি যে মানি ব্যাগের উপর নির্ভরশীল প্রেম আর কি। এটা যে ছেলেদের মানি ব্যাগ যদি স্ট্রং থাকে তাহলে সেখানে ওরা ওই বিভিন্ন ফাস্টফুডের দোকানে যাবে, খাওয়া দাওয়া করবে, ঘোরাফেরা করবে। খাওয়ার পরে দেখা যায় কি যে একই সঙ্গে আরো বন্ধুদের সাথে কথা বলে, ফেসবুকে তার আরো অনেক ফ্রেন্ড আছে, তারপরে বিভিন্ন বন্ধুদের সাথে তার হয়তো একই সঙ্গে 5টা 6টা 7টাকে সে রীতিমতো তার সঙ্গে সে যোগাযোগ রেখে চলেছে। তো এইভাবে সে হয়তো ভাবছে চলুক না, আমি একসঙ্গে চলে যাবো, একটাকে আমি বেছে নেব। এবং এদের অনেকের কপালে খুব খারাপ কিছু জুটেছে কিন্তু এটা। আবার আরেকটা ধরনের রিলেশনকে আমি দেখেছি যে খুব আমার সুন্দরী মেয়েরা একেবারেই আমার ক্লাসে দেখা যায় কি যারা নেশাগ্রস্ত ওদেরকে পছন্দ করে। এটাও এক ধরনের অসম সম্পর্ক। এই সম্পর্কটা একটা সময় কিন্তু ওই মেয়েটার ভুল ভাঙে এবং সে কিন্তু নিজেই সরে যায়, এরকম আমি দেখেছি যে খুব সুন্দর একটা মেয়ে একটা এমন একটা ছেলেকে পছন্দ করেছে যে সে নেশাগ্রস্ত। এটা একটা অন্যতম কিন্তু কারণ। আর যেটা সবচেয়ে বেশি হয় মানে আমাদের এখনকার যুগের যে সোশ্যাল মিডিয়াটা এত বেশি এখন অ্যাক্টিভ হয়ে গেছে যে একই সাথে একটা মোবাইল ধরে মেসেঞ্জারে একটা মেয়ের সাথে কথা বলছে, একটা ছেলের সাথে কথা বলছে, আবার হোয়াটসঅ্যাপে আরেকজনের সাথে চ্যাট চলছে একই সাথে, আবার ভাইবারে কারোর সাথে চলছে, আবার আদার্স অন্য যেগুলো আছে কি বলে ইমোতে কারোর সাথে কথা বলছে। একই দেখো একই সঙ্গে কিন্তু সে 4টার সাথে কথা বলে যাচ্ছে। তো এভাবে এগুলো বাস্ট হয়, এগুলো পরে আইডি হ্যাক করা হচ্ছে, তারপরে বন্ধু যারা জুটি ছিল একজন ছেলে মেয়েটার আইডি হ্যাক করছে। এই ধরনের বহু কারণ আছে যে কারণে এখনকার এইগুলো যে ডিজিটাল যুগ হয়ে গেছে, মানে সেই মহব্বতটা যেন ঠিক মতো তাদের মধ্যে যাচ্ছে না। যে আমরা যখন এই রিলেশনে থাকতাম, যখন খালেদা জিয়া হলের সামনে দিয়ে তখন রাস্তাটা পিচ ঢালা হয়নি, তখনও ইটের সলিং করা ছিল, হ্যারিং রোড ছিল। তো আমরা কিন্তু ওই একই রাস্তা দিয়ে কিন্তু আমরাও কিন্তু হাঁটতাম, তখন আমরাও হাঁটতাম আর মনে মনে কিন্তু ওই কবিগুরুর সে দুটি বাণী বলতাম, পদ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। তো এই যে এই বিষয়টি কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে কাজ করে না। আর মনে হয় আমি মোটামুটি আকাশ তোমাদের বোঝাতে পেরেছি যে কেন সম্পর্কটা কন্টিনিউ করা যাচ্ছে না। এইগুলো তো সম্পর্কটিকে আসলে
আরেকটা বিষয় বলে আমি একটুখানি শেষ করি। তা আসলে এই যে একজন ছেলে একটা মেয়েকে পছন্দ করে প্রথম দিন যেই তাকে এমন ভাবে বলছে, তার বলার ভঙ্গিটা আছে সরাসরি যে আমি তোমাকে ভালোবাসি, বা মোবাইলে মেসেঞ্জারে লিখে দিচ্ছে আই লাভ ইউ বা অন্য কিছু, বা তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এগুলো কিন্তু এখন মানে ডিজিটাল যুগে ডিরেক্ট হিটে চলে এসেছে এখন সরাসরি, কিন্তু আমাদের সময় কিন্তু তা হয়নি। তুমি চিন্তা করে দেখো, প্রথম তুমি দেখলে কিছুটা কথা বললে, তাহলে আমি যেটা বলি যে আসলে একটা প্রেমের সম্পর্কের শুরু সেটা কিন্তু মুগ্ধতা থেকে কিন্তু আস্তে আস্তে ভালো লাগা, এই ভালো লাগা থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালোবাসা, এবং এটা যখন তোমার হবে চোখেই হয়ে যায় স্যার। হ্যাঁ হয়ে যায়, সেটা কিন্তু ওই প্রথম দিন হওয়াটা কিন্তু ওই যে প্রথম দিনই হয়ে গেছে। সেই মুগ্ধতা কিন্তু ওই যে মুগ্ধতা, দুজনের মুগ্ধতা, তারপরে যে ভালো লাগা, তারপরে যে ভালোবাসা, এই যে একটা পার্ট আছে, এই ভালো লাগার মুহূর্তটাও কিন্তু 6 মাস চলতে হবে, মুগ্ধতার পোর্শনটাও কিন্তু 6 মাস চলতে হবে, তারপরে ভালোবাসা হবে 1 বছর পরে, সেটাকে কন্টিনিউ অনেক দিন কিন্তু সেটা কিন্তু চলবে। তো এটা এখনকার যুগে আসলে এটা আর সম্ভব হচ্ছে না। যেমন আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই পৃথিবীতে মানে মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে বড় মাধ্যম হলো ভালোবাসা। মানে এর চেয়ে মানুষের অনুভূতি প্রকাশের, ভালোবাসার মতো এই শব্দটির চেয়ে অনুভূতি প্রকাশের বড় কোনো মাধ্যম নেই। আর মনে হয় তোমরা আমার এই কথাটির সাথে একমত হবে যে মানুষের অনুভূতি প্রকাশের জন্য সবচেয়ে বড় মাধ্যমটাই হলো ভালোবাসা। এটা সব সম্পর্ক সবার সাথেই স্যার, বাবার সাথে মায়ের, বা সেটা আমি সবার ক্ষেত্রেই বলছি যে ভালোবাসাটি হলো সুগন্ধি ফুলের মতো। তুমি এটাকে যত বেশি মানে চারদিকে ছড়িয়ে দিবে, সুবাস কিন্তু চারদিকে অনেক দূর চলে যাবে। এখন তোমাকে যদি একটা কথা জিজ্ঞেস করি যে আদিয়া, তোমার হচ্ছে কি খেতে ভালো লাগে, তুমি এক কথায় তার উত্তর দিতে পারবে। তোমার কি পড়তে ভালো লাগে, তুমি এক কথায় তার উত্তর দিতে পারবে। তোমার কি বলতে ভালো লাগে, এক কথায় উত্তর দিতে পারবে। বলো তো আশরাফুলকে তোমার কেন ভালো লাগে, এক কথায় তুমি উত্তর দিতে পারবে না। প্রতিটি ভালোবাসার পিছনে থাকবে মুগ্ধতা থেকে ভালো লাগা, দেন ভালোবাসা। আমি সবসময় মনে করি যে 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 মানুষের, অনেকে বলে যে কুকথা বাতাসের আগে আগে ছোটে, না, আমার মনে হয় কুকথা বাতাসের আগে ছোটে না, ভালো কথা বাতাসের আগে ছোটে। আমি একদম এই রীতির বিরুদ্ধে বলি। কেন বলি, তুমি যদি একটা দুর্গন্ধ কোনো জিনিস যদি রাস্তার পাশে ফেলে রাখো, একটা সার্টেন ডিস্টেন্সে গেলে দেখবা তুমি সেই গন্ধটি আর নাকে পাচ্ছ না। কিন্তু যদি একটা সুগন্ধি যদি তুমি ছড়িয়ে দাও, দেখো যে বহুদূর চলে গেছে ভালোবাসা, বহুদূর চলে গেছে। এর একটি কারণ কি জানো, যে এই খারাপ কথাটি, দুর্গন্ধটি ছড়াই হলো মানুষ, আর সুগন্ধটি ছড়াই হলো উপরওয়ালা। সেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ছড়িয়ে দেয় পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্ত। ভালোবাসা হলো একটা সুগন্ধি ফুলের মতো। তুমি যখন এটাকে ভালো করে ভালোবাসবে, সেটা পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাবে, তুমি সারা জীবন সবার কাছে আইডল হয়ে থাকবে। থ্যাংক ইউ, অনেক বলে ফেললাম, অনেক বড় লেকচার দিয়ে দিলাম। আমাদেরকে শেষ করার দরকার নেই। স্যার খুবই ভালো লাগছে স্যার, আপনি অনেক মানে সুন্দর কথা বলেছেন। স্যার আসলে সবাই তো মানে আপনার কথাগুলো শোনার সৌভাগ্য সবার হয় না, সবাই আপনার স্টুডেন্ট না, অথবা আপনাকে অনেকেই আপনার সাথে দেখা করতে পারেনি বা শুনতে পারেনি। তো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই আপনার মূল্যবান অনেকগুলো কথা শুনতে পেরেছে। স্যার খুবই ভালো লাগছে। আর যা মিষ্টি আর আকাশ মনে হয় কোনো গেস্টের বাসায় আছে, যেহেতু ওদেরকে বাসায় যেতে হবে বা অন্য কোনো আত্মীয়ের বাসায় যেতে হবে, আমার মনে হয় আমাদের শেষ করে দেওয়া দরকার। তবে একটা কথা না বললেই নয়, এই যে গ্রুপটা, ইবিএন যে গ্রুপটা, এই গ্রুপের মাধ্যমে যে ইউনিভার্সিটি থেকে চলে আসার পরও মনে হয় যে ইউনিভার্সিটিতেই আছি, অথবা একটা এনভায়রনমেন্টের মধ্যে আছি যেখানে সবার ভালো লাগা, খারাপ লাগা, সবার সুখের বিষয়গুলো বা দুঃখের বিষয়গুলো সবকিছু আমরা জানতে পারছি। মানে কার প্রমোশন হচ্ছে, কার চাকরি হচ্ছে, ইভেন কে মারা যাচ্ছে, এটা আমরা খুব দ্রুত সময়ের মধ্যে জানতেছি। মনে হচ্ছে যে সবার সাথেই কানেক্টেড আছি। তো এই গ্রুপটা ক্রিয়েট করার পেছনে যার অবদান, ফয়জুল্লাহ, ওর কথা আসলে না বললেই নয়। ও আমাকে একদিন এসে বলতেছে যে আপু এরকম একটা গ্রুপ খুললে কেমন হয়। আমি বললাম যে এরকম তো অনেক গ্রুপই হয়, তো এটা তো মনে হয় খুব একটা মানে আছেই তো অনেক গ্রুপ, এটা কি খুব চলবে? তো বলে দেখি সবাই যে এখানে এতটা মানে অ্যাড হবে, অথবা সবাই যে এতটা কানেক্টেড থাকবে, এত স্বতঃস্ফূর্ত ভাবে গ্রুপটা
গ্রুপটাকে আগায় নিয়ে যাবে এটা তখন ভাবতে পারিনি। তো এই গ্রুপটা আজকে অনেক দূর চলে এসেছে এবং আমরা আমাদের সিনিয়রদের কাছে বেশি কৃতজ্ঞ, কারণ ওনারা খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যুক্ত আছেন। আর জুনিয়ররা বিভিন্ন তাদের বর্তমান পরিস্থিতি শেয়ার করে আমরা ক্যাম্পাসের সাথে যুক্ত থাকতে পারি বা দেখতে পারি, খুবই ভালো লাগার একটা বিষয়। আর আমাদের সাজ্জাদ হোসেন সাজু, সে একজন সফল পরিচালক আমি বলবো, খুব সুন্দরভাবে গ্রুপটাকে আগায় নিয়ে যাচ্ছে। তো এদের কাছে আমাদের 16,000 ইবিআর পরিবার, মানে 16,000 পরিবারের সদস্যের একটা পরিবার আমাদের, এটা খুবই ভালো লাগার একটা বিষয়। এবং এই যে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করার মাধ্যমে সবাই সবার অভিজ্ঞতা শেয়ার করতে পারছে বা জানাশোনাটা হচ্ছে। স্যার আপনার যে বিভিন্ন গুণগুলোর কথা অনেকেই জানতো না, বা এরকম বিভিন্ন জনের বিভিন্ন গুণের কথা আমরা জানতে পারছি, এর জন্য এদের কাছে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আশা করি যে আমরা আরো অনেক দূর যেতে পারবো, আমাদের গ্রুপটা আরো সমৃদ্ধ হবে। দিন দিন তো গ্রুপ মেম্বার বাড়ছে। আমরা ইবিএন পরিবার ইনশাআল্লাহ সবাই এরকম একত্রিতই থাকবো, আর অনেক সফল জুটি তৈরি হবে, ভালোবাসার জয় জয়কার হবে। আমি শেষ বলি, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে আজকে অনুষ্ঠান শেষ করা উচিত, তাই না? আমি সর্বশেষ স্যার আপনি একটু স্যার আমাদের এই 14,000 মেম্বার বা 16,000 মেম্বার যারা আছে এদের উদ্দেশ্যে একটা দিক নির্দেশনামূলক কিছু বলে মনে হয় আপনার। স্যার আপনার গান, স্যার গান গানের মাধ্যমেই শেষ হতে পারে। আচ্ছা, আমি একটু শেষ করি, সেটা হলো আজকের যে অনুষ্ঠানটি আমাদের ইবিয়ান পেজ থেকে, এটা আমাদের মনে হয় সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আমাদের। এটা আমি নিজেও খুব গর্বিত তার একজন নগণ্য মেম্বার হয়ে। যারা এই গ্রুপটি এখন চালাচ্ছে, আমি তাদের এক্সিকিউটিভ কমিটি দেখলাম, সবাই আমাদের স্টুডেন্ট বা আমার স্টুডেন্ট। এই গ্রুপটি তারা চালাচ্ছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এবং এরা আজকে এই গ্রুপে যারা আমার অগ্রজ যারা আছে তাদের সবাইকে আমার আবার ঈদ মোবারক জানাচ্ছি, সালাম জানাচ্ছি। এবং আমার যারা অনুজ আছে বা আমার ছাত্রছাত্রী সবারকে প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য বা আমাকে আনার জন্য। আর যারা মডারেটর আছে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাজু অনেক বেশি পরিশ্রম করে, তার প্রতিদিনের অনেক কাজের মধ্য থেকেও কিন্তু সে এই গ্রুপটাকে দারুণভাবে সে ইয়ে করে চলেছে। তো আজকের দিনে আসলে যে বিষয়টি নিয়ে আমাদের ঈদ আড্ডা হলেও আসলে যেহেতু আমরা ইবিয়ান আজকের বিষয় ছিল জুটি, আমরা জুটিরা ছিলাম, যে কারণে আমাদের হয়তো অনেক গোপন কথা বা অনেক কথাবার্তা চলে এসেছে, বা আমি হয়তো একটু সিনিয়র হিসেবে বা আমার কথাতে বেশি চলে এসেছে। সবার প্রতি আমি জানাচ্ছি যে যারা কেউ কিছু মনে করবেন না, আমার কোনো ভুল হলে ত্রুটি হলে সবাই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই কামনা করে সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। স্যার এক কলি হ্যাঁ এক কলি স্যার, এক কলি। জি স্যার, জি স্যার। গান গাইবো? হ্যাঁ স্যার, সবাই স্যার। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশী, গোপনে তোমার সখা কত ভালোবাসি। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে বিদায় নিই নাকি? ঠিক আছে স্যার, দোয়া করবেন স্যার আমাদের জন্য। অনেক ভালো। আপু ঈদ মোবারক।
আপু তোমরা কেউ ঈদ মোবারক দিচ্ছ না। তোমাদেরকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, ইবিয়ান গ্রুপকেও এবং সাজ্জাদ ভাইকে বিশেষ করে, মানে ভাইয়ার আন্তরিকতার ফসলই আমার মনে হয়। ওর অনুরোধ ফেলানো খুব কঠিন, কঠিন, এটা সত্যি। সাজ্জাদ ভাই, সাজুকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাজু ভাই। সাজু ভাই আশা করি সামনে আরো এরকম প্রোগ্রামে অ্যারেঞ্জ করবেন। হ্যাঁ, আমাদের হীরা আপু উনি হচ্ছে স্ট্রিমিয়ার্ডের মানে উনি সঞ্চালক, মানে উনি পিছন থেকে পিছনের কারিগর। হীরা আপুকেও ধন্যবাদ। প্রত্যেকটা প্রোগ্রামে জন্য হীরা আর হচ্ছে বাংলা 10-11 সেশনের বা 9-10 সেশনের ফয়জুল্লাহ, ও মেইনলি মানে গ্রুপের ক্রিয়েটর ছিল। তো হচ্ছে ওর প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। আর সাজ্জাদের তো কৃতজ্ঞতার, ওর প্রতি কৃতজ্ঞতা দেখাতে গেলে আসলে বলার কিছুই নাই। আমাদের মডারেটর যারা আছে, এক্সিকিউটিভ কমিটিতে যারা আছে, সবার প্রতি আসলে কৃতজ্ঞতা। ওদের প্রতি আমার সবাই, আমার স্টুডেন্টের দেখলাম, আমি সবাই কমিটি দেখলাম, সবার প্রতি আসলে কৃতজ্ঞতা যে ওরা এত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছে, যে আমরা যে সারা বিশ্বে ছড়িয়ে গেছি, যে এই পেজের মাধ্যমে যে আমরা সারা বিশ্বে ছড়িয়ে আছি, এটা খুব ভালো একটা পজিটিভ দিক আমাদের জন্য, প্রত্যেক ইবিয়ানদের জন্য আসলে খুব গর্ব করার মতো একটা জায়গা। ভালো বিষয় যে একটা জিনিস শুরু হলো শেষ হয়ে যাচ্ছে না, এটা যেন শেষ না হয়, কন্টিনিউ থাকে, শুরু থাকে, এবং এর সমৃদ্ধ কামনায় আমরা সবাই। স্যার আপনারা স্যার অনেক সময় দিয়েছেন, আপনি কালকে জার্নি করবেন, তারপরও যে রাত 11টা পর্যন্ত আপনি আমি যে লাগেজ গোছানো হয়েছে অর্ধেকটা, আর বাকিটা শেষ করে এবং ভোর 4:30টার দিকে রওনা হবো, যদি ফেরিঘাটে কোনো সমস্যা না হয়। আর আকাশের মিষ্টি আত্মীয়বাড়িতে যে আমাদের সাথে যুক্ত আছে, এজন্য ধন্যবাদ দিয়ে ছোট করব না। আর যারা দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন আপনারা। হ্যাঁ ইনশাআল্লাহ, যারা দর্শক এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক।